নমস্কার, আদাব। প্ল্যাটফর্মের আজকের যে ওয়েবিনার সেটি শুরু হচ্ছে। সচরাচর অন্যান্য দিনে 8টায় শুরু হয়, আজকে একটু দেরিতে শুরু করছি আমরা 8:30টায়। তার কারণ আমাদের এই অনুষ্ঠান দুটো জায়গা থেকে পরিচালিত হচ্ছে, দুটো দেশ থেকে। একটা মিউনিক জার্মানিতে আর আরেকটা কলকাতা থেকে। হ্যাঁ, তো আমাদের আহ্বায়ক এসে গেছেন বিদ্যুৎ দেবনাথ। বিদ্যুৎ, আমি প্রোগ্রামটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, 8টা ঠিক বেজে আছে। গেছে আর 8:30 হয়ে গেছে। তো আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে কেমন হতে পারে কোভিড পরবর্তী পৃথিবী। এই যে কোভিড-19 একটা বিপুল স্বাস্থ্য সংকট সারা দুনিয়া জুড়ে, তার সাথে চলছে লকডাউন এবং চতুর্দিকে একটা নানান বিচিত্র অবস্থা, যে পৃথিবী আমরা আগে দেখিনি, যে সমাজ সভ্যতা ঠিক এইভাবে চলছে, এইভাবে আমরা আগে দেখিনি, আমরা কেউ অভ্যস্ত নই, সেরকম ভাবে দেখছি। তো তাই নিয়ে আজকের মূল আলোচনা করবেন শ্রী সিজ্ঞান সান্যাল। উনি ইউরোপেই থাকেন, জার্মানিতে থাকেন। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন। আমাদের বন্ধু এবং আমাদের প্ল্যাটফর্মের যে বিশেষজ্ঞ টিম আছে তার সদস্য। এ নিয়ে তিনি পড়াশোনাও করেছেন যে কোভিড পরবর্তী পৃথিবী কেমন হতে পারে। তাই নিয়ে একটা আলোচনা। এই আলোচনাটা যে আজকেই শেষ হয়ে যাবে এমন নয়, এই আলোচনা আরো চলবে, কারণ আরো কিছু পরিবর্তনও আমরা আশা করতে পারি, সামনের দিনে আমরা দেখব। এই প্রসঙ্গে শুরু করার জন্য আমি ভাবছিলাম যে দু একটা কথা বলবো, কিন্তু আজকে আপাতত সে কথাই যাচ্ছি না। হ্যাঁ, আমি সিজ্ঞান সান্যালকে বলছি যে তার বক্তব্য তিনি শুরু করুন। সিজ্ঞান সান্যাল শুরু করছেন। হ্যাঁ, অভিজিৎ, ধন্যবাদ সকলকে যারা এই অনুষ্ঠান দেখছেন এবং পরে রেকর্ডিং দেখবেন তাদের সকলকে নমস্কার এবং ধন্যবাদ। এটা খুবই কন্টেম্পোরারি টপিক এবং এই প্রশ্ন সকলের মধ্যে আসাই স্বাভাবিক যে এভাবে কতদিন চলবে এবং এর পরে আমরা অধীর হয়ে অপেক্ষা করছি পৃথিবী স্বাভাবিক হবে, কবে হবে সেটা, এবং স্বাভাবিক পৃথিবী কতটা স্বাভাবিক, মানে পুরনো পৃথিবীতে কতটা ফিরে যাবে। আমরা আশা করছি সেভাবে ফিরে যাবে, কিন্তু সেরকম হবে কি তার পরিষ্কার ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? আজকের আলোচনা এই বিষয় নিয়ে। এই স্ক্রিনে যা দেখছেন একটি ক্রসওয়ার্ড পাজল। একদিকে হচ্ছে কোভিড-19 একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট। যারা এই ক্রসওয়ার্ড পাজল খেলেছেন বা স্ক্র্যাবল খেলেছেন তারা জানেন কিভাবে খেলতে হয় এটা। বোর্ডে যদি একটি শব্দ অলরেডি তৈরি করা থাকে, দ্বিতীয় খেলোয়াড় সেই শব্দের মধ্যে যে বিভিন্ন অক্ষর আছে সেগুলোকে ব্যবহার করে, সেগুলোকে লেভারেজ করে কি করে নতুন শব্দ তৈরি করতে পারবেন। ক্রসওয়ার্ড পাজল তারই খেলা, স্ক্র্যাবল তারই খেলা। তো সুতরাং তাকে যা অলরেডি রয়েছে, বাস্তবে যা রয়েছে বোর্ডে, সেইটাকে লেভারেজ করে একটি নতুন শব্দ তৈরি করতে হয় এবং তার ভিত্তিতে তিনি স্কোর করেন। আমি এই সহজ উপমাটি শুরুতে ব্যবহার করার লোভ সামলাতে পারিনি। কোভিড একটি স্বাস্থ্য সংকট, কিন্তু তার পাশাপাশি আছে লকডাউন, এবং তা আমাদের জীবনকে, দৈনন্দিন জীবনকে, যারা অসুখে আক্রান্ত নই তাদেরকেও বিপুলভাবে প্রভাবিত করছে। লকডাউনটা ডাক্তার বা বিজ্ঞানীদের প্রেসক্রাইবড চিকিৎসা নয়। লকডাউনটা একটি রাজনৈতিক পদক্ষেপ, একটি প্রশাসনিক পদক্ষেপ, যা দিয়ে এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কেন এটা জরুরি? কারণ কোভিড একটি নতুন অসুখ, এর গতি প্রকৃতি কি হতে পারে, এর ক্ষতিকারক ক্ষমতা কতটা, এ সম্পর্কে আমাদের ডাক্তারদের এবং বিজ্ঞানীদের যথেষ্ট জ্ঞান শুরুতে ছিল না। এখন অনেকটা বেড়েছে, বা সম্পূর্ণ আমরা আয়ত্তে আনতে পেরেছি সেরকম নয়। মেডিকেল সায়েন্স এবং সায়েন্স অ্যাজ সাচ কোনো সলিউশন দিতে পারেননি বলে
রাজনীতিকরা এবং প্রশাসনিকরা এগিয়ে এসছেন। তার জন্য লকডাউন করা হয়েছে এবং সেই লকডাউন প্রলম্বিত করা হয়েছে। দেখতে দেখতে 6-7 মাস হয়ে গেল। পৃথিবীতে একটি অচল অবস্থা, সেটা চলেই যাচ্ছে। কিছু কিছু জিনিস খোলা হচ্ছে কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এর সাথে সাথে আমরা দেখছি এই পৃথিবীর, আমাদের দেশের এবং পৃথিবীর বিভিন্ন ইনস্টিটিউশন, তারা কিভাবে রিয়াক্ট করছেন, তারা কিভাবে এই লকডাউন এবং কোভিডের পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিভাবে নতুন করে নিজেদের কর্মপদ্ধতি সাজিয়ে নিতে চাইছেন আজকের, এবং এর জন্য আমাদের টেকনোলজিক্যাল রেডিনেস কতটা, এর জন্য আমাদের চিন্তাগত এবং বৌদ্ধিক প্রস্তুতি কতটা, আজকের আলোচনা সেই নিয়েই। শুরুতে একটা জিনিস বলে রাখা ভালো, আমি এই আলোচনাকে আমি যেমন বলছি লকডাউন একটি রাজনৈতিক পদক্ষেপ, কিন্তু একে আমি রাজনীতি সম্পর্কে আমাদের সাধারণ যেমন একটা ধারণা তৈরি হয়ে গেছে রাজনীতি মানে ম্যানিপুলেশন, করাপশন, সেরকমই, এবং রাজনীতি মানে বাজে কাজ, সেরকম একটা টুল। আমি সে অর্থে রাজনীতিকে ব্যবহার করছি না এখানে। রাজনীতি মানে রাষ্ট্র চালানোর নীতি, আমি এই স্বাভাবিক ডেফিনেশনেই রাজনীতিকে ব্যবহার করছি। আর দ্বিতীয় জিনিস যেটা পরিষ্কার করে নেওয়া ভালো, লকডাউন এবং কোভিডকে কাজে লাগিয়ে বিভিন্ন পরিবর্তন এগিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, এটার পেছনেও আমি কোনো ক্যাপিটালিস্ট কনস্পিরেসির কথা বলতে চাইছি না। আমাদের দেশে, আমাদের পৃথিবীতে একটি সিস্টেম লাগু আছে, মূলত সেটাকে ক্যাপিটালিস্ট সিস্টেম বা বাজার ভিত্তিক সিস্টেম বলা যেতে পারে। একটি সিস্টেম জীবনের মতো, লিভিং, যে কোনো লিভিং এলিমেন্ট, লিভিং লাইফের মতো। যেমন আপনি যদি একটি চারা গাছের মাথা কেটে দেন, কিছুদিন পরে দেখবেন তার দুপাশ দিয়ে দুটো ছোট ছোট মাথা বেরোলো। এটা চারা গাছের একটি সংকটের মোকাবিলা করার জন্য চারা গাছের প্রতিক্রিয়া। একটি মাথা কাটা গেছে, আবার যদি যায় তাহলে আমি দুটো মাথা তৈরি করি। সুতরাং লিভিং সিস্টেম ক্যাপিটালিজম যেমন, তার আছে রয়েছে বিভিন্ন ইনস্টিটিউশনস, বিভিন্ন বিস্তৃতি, বিভিন্ন বিন্যাস। সুতরাং এই সিস্টেমও চেষ্টা করবে একটা সংকটের সামনে যদি পড়তে হয় তাহলে আমরা কিভাবে তার মোকাবিলা করব। আমি এই যে মোকাবিলার কথা এবং কোভিড বা লকডাউনকে ব্যবহার করে নতুন বিন্যাস তৈরি করার কথা বলছি, সেইটা একটি গতিশীল ব্যবস্থার সংকটকালীন সমস্যা সমাধানের দিক থেকেই বলছি, আমি কোনো কনস্পিরেসির দিক থেকে বলছি না। তো আজকের অনুষ্ঠানে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে এই, কোভিড একটি সহসা এসে যাওয়া একটি সংকট, বিশ্বব্যাপী সংকট। পৃথিবীর প্রায় সমস্ত দেশ এবং পৃথিবীর সমস্ত অধিবাসীরা এতে আক্রান্ত হয়েছেন অল্প বিস্তর, প্রত্যক্ষ বা পরোক্ষ হয়ে। যাদের অসুখ হয়েছে তারা তো হয়েছেন, যাদের অসুখ হয়নি তারাও হয়েছেন ইকুয়ালি। কিন্তু এটাই একমাত্র সংকট নয় পৃথিবীর বিভিন্ন সংকট আগেও ছিল। আমাদের বর্তমান ব্যবস্থার, বাজার ব্যবস্থা বা ক্যাপিটালিস্ট ব্যবস্থার সংকট ছিল। কোভিড তার সাথে নতুন সংযোজিত হয়েছে। আমি আশা করব আগামী 1 বছর বা 2 বছরে কোভিড সংকট আমাদের কাছে ইতিহাস হবে এবং এর মোকাবিলা করে ফেলবো। কিন্তু বাকি যে সংকটগুলো পৃথিবীর সামনে রয়েছে সেগুলো রয়েছে, আমরা সেইটা নিয়ে খানিকটা আলোচনা করব। তারপরে এই সংকটগুলো মোকাবিলা করার জন্য আমাদের বর্তমান ব্যবস্থা, বর্তমান গ্লোবাল অর্ডার, তারা কিভাবে ভেবেছিলেন একদিন, এবং তার জন্য তারা টেকনোলজি দিয়ে মোকাবিলা করার চেষ্টা করেছেন, নতুন চিন্তা এনে, রাজনৈতিক প্রশাসনিক চিন্তা এনে মোকাবিলা করার চেষ্টা করেছেন। সেগুলো কি ছিল এবং সেগুলোর প্রয়োগ করার অসুবিধে কি আসছিল, এবং এই দুটো আলোচনা করার পরে আমরা দেখব কোভিডকে লেভারেজ করে তার মধ্যে কিছু কিছু প্রয়োগসিদ্ধতা কিভাবে সহজ হয়ে এসেছে বা সহজ হয়ে আসতে পারে। এবং তা যদি হয়, আমাদের আলোচনার চতুর্থ অধ্যায় বা চতুর্থ পর্ব হবে যে এর পরিপ্রেক্ষিতে একটা ভবিষ্যতের পৃথিবী কিরকম হবে এর একটা আভাস পাওয়া যাচ্ছে, একটা আউটলাইন পাওয়া যাচ্ছে। এবং সেই আউটলাইন কিরকম আমি বিভিন্ন ভাগে ভাগ করে সেটা আলোচনা করার চেষ্টা করব।
প্রথমে কি ক্রাইসিসের মধ্যে, কোভিড এর আগে থেকে কি ক্রাইসিসের মধ্যে বর্তমান পৃথিবী চলেছে, আমি এখানটা সামারাইজ করার চেষ্টা করেছি। এটা আমার মত, আমি বলছি না এটা এক্সস্টিভ বা সমস্ত পণ্ডিতরা এর সাথে একমত হবেন। এছাড়াও সমস্যা রয়েছে, কিন্তু আমি নির্দিষ্টভাবে 4টি সমস্যাকে তুলে এনেছি এখানটায়। এর মধ্যে প্রথম 2টি সমস্যা স্বাভাবিকভাবে মানব সভ্যতার সমস্যা, মানে বিস্তৃতভাবে মানব সভ্যতার সমস্যা, এবং শেষ 2টি বাজার ব্যবস্থার সমস্যা। কিন্তু এই বাজার ব্যবস্থা যেহেতু বর্তমান মানব সভ্যতা চালাচ্ছে, এর সাথে মানব সভ্যতার সংকটেরও একটা যোগাযোগ থেকেই যাবে। আমি এই সমস্যাগুলোকে লাল, নীল এবং হলুদ রঙে রং করেছি। লাল মানে হচ্ছে যে সমস্যার সমাধান, যে সমস্যাটি আছে কিন্তু এর সমাধান বা সমস্যার সমাধানের আভাস আমাদের হাতে এখনো আসেনি। হলদে মানে হচ্ছে খানিকটা আভাস আমাদের কাছে এসছে, কিন্তু এটা যে পুরোটা আমরা ক্যাপচারের মধ্যে, আমাদের নাগালের মধ্যে এনে ফেলতে পেরেছি তা নয়। এবং নীল মানে হচ্ছে সমস্যার সমাধান আমাদের কাছে প্রায় এসে গেছে, এবার এটাকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করতে পারছি না, তার জন্য এর প্রয়োগ নতুন সংকট সৃষ্টি করতে পারে বলে। এই হচ্ছে এর রূপরেখা। কিন্তু সমস্যাগুলো নিয়ে নির্দিষ্ট আলোচনা করার আগে ডান পাশে যে একটি বইয়ের প্রচ্ছদের ছবি দেখছেন, এটি বই জারেড ডায়মন্ড বলে এক আমেরিকান বোধহয় 2005 সালে লেখেন। এই বইটির বিষয়বস্তু ছিল যে সভ্যতার খুব খুব বিত্তশালী এবং সম্পন্ন সভ্যতা ধ্বংসের দিকে কিভাবে এগিয়ে যায়, এবং তিনি সামারাইজ করেছেন রোমান সিভিলাইজেশনের অভিজ্ঞতা দেখিয়ে, মায়া সিভিলাইজেশনের অভিজ্ঞতা দেখিয়ে কিভাবে সভ্যতার উন্নতি হতে হতে সভ্যতার যারা ধারক ও বাহক বা সভ্যতার যারা রুলিং ক্লাস বা যারা সবচেয়ে বেনিফিট পান, তারা কিভাবে একটি স্পেন্ডিং সোসাইটিতে পরিণত হন। স্পেন্ডিং সোসাইটির বাংলা আমি ভোগবৃত্ত, একটা কনজিউমারিজমের ট্র্যাপ, কনজিউমার ট্র্যাপ অর স্পেন্ডিং ট্র্যাপের মধ্যে পড়ে যান। তার মানে তারা একটি জৈবিক স্বাচ্ছন্দ্যের মধ্যে ভীষণভাবে আসক্ত এবং সহজ হয়ে পড়েছেন। তারা বুঝতে পারছেন তাদের জীবনযাত্রার যে গতি, সেই গতি এতই বিলাসবহুল, ব্যয়বহুল এবং ওয়েস্টফুল, এটাকে আগে এগিয়ে নিয়ে যেতে হলে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা একটা বৃত্তের মধ্যে পড়ে গেছেন, একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছেন। এটা বুঝতে পারলেও সেটা থেকে বেরিয়ে আসার যে ইচ্ছে শক্তি, সেটা তারা দেখাতে পারছেন না। এবং ডায়মন্ডের মতামত হচ্ছে সোসাইটি যখন এরকম স্পেন্ডিং ট্র্যাপের মধ্যে পড়ে যায়, তার ধ্বংস অবশ্যম্ভাবী। আমাদের মধ্যে এখনকার সময়ের হিসেব করে দেখা যায়, যেমন এনভায়রনমেন্ট ক্রাইসিস নিয়ে সকলেই কথা বলেন। এনভায়রনমেন্ট ক্রাইসিসের একটা মূল কারণ হচ্ছে ফসিল ফিউয়েল, এবং ফসিল ফিউয়েল জ্বালিয়ে বাতাসে যে কার্বন ডিপোজিট বেড়ে যাচ্ছে, আমরা সকলেই বুঝতে পারছি এতে প্রকৃতি ধ্বংস হচ্ছে। প্রকৃতির ধ্বংসের সাথে সাথে আমাদের ধ্বংস অবশ্যম্ভাবী। এখন এনভায়রনমেন্ট ক্রাইসিস বন্ধ করতে হলে ইন্ডিভিজুয়াল স্তরে বড় বড় সিদ্ধান্ত তো নিতেই হবে, কিন্তু একজন ব্যক্তিগত দায়িত্বশীল নাগরিক হিসেবে আমার উচিত বাড়িতে এসি না চালানো, আমার উচিত অফিসে এসি না চালানো, আমার উচিত গাড়িতে এসি না চালানো বা গাড়ি না চালানো, আমার উচিত হেঁটে বা সাইকেল করে অফিস যাওয়া বা কাজে যাওয়া। কিন্তু আমি সেটা করতে পারছি না, এটা করার মতো যথেষ্ট ইচ্ছে শক্তি আমার নেই। আমি কথা বলি পরিবেশ দূষণের বিরুদ্ধে, কিন্তু এর জন্য যে নির্দিষ্ট পদক্ষেপ আমার নিজের নেওয়া উচিত, আমি নিজেই সেটা নিচ্ছি না। এইটা হচ্ছে স্পেন্ডিং ট্র্যাপ, ভোগ চক্র। এবং সেটার থেকে যদি করতে না পারি, পরিবেশের উন্নতি হবে কি করে? আমরা তো কেউ কন্ট্রিবিউট করছি না, শুধু মুখের কথা বলছি। তো ডায়মন্ডের লেখাটার বইয়ের বিষয়বস্তু সেই, এবং খানিকটা দেখা যাচ্ছে এখনকার পৃথিবী যে সমস্যাগুলো খানিকটা এরকম স্পেন্ডিং ট্র্যাপের মধ্যে পড়ে যাওয়ার মতো। এবার সমস্যাগুলোর দিকে তাকানো যাক। আমি সমস্যাকে 4টি ভাগে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে সামগ্রিক সমস্যা, এবং এই সমস্যাটি হচ্ছে দারিদ্র্য এবং মানবিক সংকটের সমস্যা। এই সমস্যাটা আজকের নয়, যবে থেকে মানব সভ্যতা শুরু হয়েছে তবে থেকেই প্রায় শুরুর দিক থেকেই মানুষের বৃত্তের বৈষম্য ছিল। কিছু লোক জীবনে
তারা ন্যাচারাল রিসোর্সের ওপর কবজা জমাতে পেরেছেন এবং তার জন্য পাশাপাশি একদল লোক করতে পারেননি এবং ধনী এবং দরিদ্রের ব্যবধান তৈরি হয়েছে, তার থেকে তৈরি হয়েছে বিভিন্ন হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। এই সমস্যার সমাধান কি? সত্যি কথা বলতে কি, এই ক্রাইসিস ক্রমশ সময়ের সাথে সাথে কমছে, কিন্তু একে সম্পূর্ণ বিলুপ্ত করার কোন চাবিকাঠি আমাদের হাতে আজ অব্দি আয়ত্ত হয়নি, বা ইচ্ছা শক্তিও বলা যেতে পারে আজ অব্দি আয়ত্ত হয়নি। না টেকনোলজি না উইল পাওয়ার আজ অব্দি আয়ত্ত হয়নি। কিন্তু এটাও সত্যি কথা, বিভিন্ন ব্যবস্থায় এবং এখনকার যে ব্যবস্থা ক্যাপিটালিস্ট সিস্টেমে, এই সংকটের উন্নতি তো হয়েছে নিশ্চয়ই, এই সংকটের সমাধানের রাস্তায় উন্নতি তো নিশ্চয়ই হয়েছে। কারণ আমি যদি শিল্প বিপ্লবকে ক্যাপিটালিস্ট সিস্টেমের শুরুর সময় বলি, গত 400 বছরে যদি তখনকার সময় এবং এখনকার সময় দেখি, সামগ্রিকভাবে পৃথিবীর মানুষের মধ্যে সাম্য, পৃথিবীর মানুষের মধ্যে যোগাযোগ, এগুলো অনেক বেশি। সেই সাথে সাথে নিষ্ঠুরতাও অনেক, মানুষের প্রতি নিষ্ঠুরতা, মধ্যযুগীয় নিষ্ঠুরতা এবং এখনকার সেগুলো অনেক কমে এসছে। সুতরাং উন্নতি হচ্ছে না সেটা বলা ঠিক হবে না, কিন্তু এই সমস্যাকে সম্পূর্ণভাবে সমাধান করার চাবিকাঠি আমাদের কাছে নেই। দ্বিতীয় একটা, যেটা গত কয়েক দশকে, 4-5 দশকে প্রবল হয়ে আমাদের সামনে এসছে, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এই ডায়মন্ডের কোলাপস, এই বইটাতে এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে বিস্তৃত কথা রয়েছে, যে ক্লাইমেট চেঞ্জের একটা প্রধান কারণ হচ্ছে আমাদের এই ভোগবৃত্ত বা ভোগ্যবৃত্ত, স্পেন্ডিং ট্র্যাপ। ফসিল ফিউয়েলের ব্যবহার বন্ধ আমরা করতে পারছি না। একদিকে আমরা ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের আরো ফ্যাক্টরি, আরো ফিজিক্যাল কমফোর্ট চাই, সেগুলোকে আমরা প্রগতির সিম্বল হিসেবে মনে করি, এবং তার জন্য এনার্জি কনজাম্পশন বাড়ে। এনার্জি কনজাম্পশন মানে ফসিল ফিউলের কনজাম্পশন বাড়ে, তার জন্য রিসাইকেল করতে না পারার বর্জ্য পদার্থের পরিমাণ বাড়ে পৃথিবীতে, এবং সেগুলো পৃথিবীতে আবর্জনা বাড়াচ্ছে, পরিবেশ দূষণ করে চলেছে। এবং এগুলো সমাধানের জন্য অনেক কথা হচ্ছে, নতুন টেকনোলজি এসছে, যেমন বলা হচ্ছে রিনিউয়েবল টেকনোলজি, উইন্ড পাওয়ার বা সোলার পাওয়ার দিয়ে আমরা এর সমাধান করতে পারবো। কিন্তু সত্যি কথা বলতে কি, আজকের দিকে যদি তাকিয়ে দেখি, এখন যে সমস্ত টেকনোলজির অবস্থা, আজ থেকে 30 বছর পরেও যখন যথেষ্ট সোলার এবং উইন্ড এনার্জিতে ইনভেস্ট করা হচ্ছে, আজ থেকে 30 বছর পরেও সোলার এবং উইন্ড এনার্জি পৃথিবীর সর্বমোট এনার্জি রিকোয়ারমেন্টের, এনার্জির প্রয়োজনের মাত্র 50% সরবরাহ করতে পারবে। মানে আজ থেকে 30 বছর পরেও ফসিল ফিউলের গুরুত্ব নির্মূল হচ্ছে না। গভর্নমেন্ট, বিভিন্ন সরকার এ নিয়ে সম্মেলন করছেন এবং নেগোশিয়েট করছেন কিভাবে একে কম করা যায়, এবং এই নেগোসিয়েশন বারবার ফেল করছে। বহু সরকারই রাজি হচ্ছেন না তাদের দায়িত্ব নিতে, পিছিয়ে যাচ্ছেন, এবং এই নিয়ে চূড়ান্ত জিওপলিটিক্যাল দর কষাকষি চলছে। এই দুটো হচ্ছে সামগ্রিক মানব জাতির সমস্যা। পরের দুটো বলবো এখনকার ক্যাপিটালিস্ট সিস্টেমের সমস্যা, এবং এগুলো চিরকালীন সমস্যা। ক্যাপিটালিস্ট সিস্টেম সেগুলোকে সলভ করার চেষ্টা করে, এর সমস্যার সমাধান করতে পারলে বা না পারলে একটা প্রভাব সামগ্রিকভাবে মানব জাতির, মানব সমাজের উপর পড়বেই। কিন্তু আপাতত আমি সমস্যাটাকে ক্যাপিটালিস্ট সিস্টেমের সমস্যা হিসেবে দেখব। একটি হচ্ছে রাইজিং কস্ট অফ প্রোডাকশন। আমরা জানি যে বাজার ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে দুটো জিনিস জরুরি, বা একটা জিনিস জরুরি। সে বাজারে যে জিনিস বিক্রি করবো, সেই জিনিসটা বিক্রি করে আমাকে মুনাফা কামাতে হবে। এই মুনাফা কামানোর দরকার ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যই। যদি মুনাফা না হয়, আমি যদি লাভ না করতে পারি, আমার ব্যবসা টিকে থাকবে না। সরল অঙ্ক, এটা আমরা সকলেই বুঝি। সুতরাং বাজার ব্যবস্থার মধ্যে মুনাফা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন মুনাফা বাড়ানোর দুটোই উপায়, সেটা শুরু থেকেই রয়েছে। একটি হচ্ছে বিক্রি বাড়ানো, অন্যটি হচ্ছে খরচ কমানো। বিক্রি বাড়ানোর জন্য বাজার বাড়াতে হয়। পৃথিবীতে বাজার ফিজিক্যালি
এখন নির্দিষ্টভাবে ডিফাইন্ড হয়ে গেছে, বাজার বাড়ানো চট করে অতটা সম্ভব নয়। সুতরাং মুনাফা বাড়ানোর একমাত্র উপায় বা প্রধানতম উপায় আমাদের হাতে যা থাকছে তা হচ্ছে খরচ কমানো। খরচ কমানোর জন্য একজন ক্যাপিটালিস্ট বিভিন্ন বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। একটি পদ্ধতি হচ্ছে নতুন টেকনোলজি ব্যবহার করা, যে টেকনোলজিতে কম খরচে তাড়াতাড়ি জিনিস প্রডিউস করে নেওয়া যায়। আরেকটি গত 40-50 বছরে যেটার ব্যাপক প্রয়োগ হয়েছে সেইটি হচ্ছে প্রোডাকশন ব্যবস্থাকে বা প্রোডাকশন ফ্যাক্টরিকে পৃথিবীর এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানটায় প্রোডাকশন করার খরচ কম। প্রোডাকশন করার খরচ কম কেন কম হয়? প্রোডাকশন করার খরচের একটি অন্যতম খরচ হচ্ছে হিউম্যান লেবার। তো যেখানে হিউম্যান লেবারের দাম কম, যেমন চায়না, যেমন ভারতবর্ষ, যেমন ব্রাজিল, পৃথিবীর আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং দেশ যেখানে হিউম্যান লেবারের খরচা কম। তো 40 বছর আগে 80-র দশকে বিশ্বের ক্যাপিটালিস্ট সিস্টেম তারা ভেবেছিল যে অন্তত সাময়িকভাবে এই খরচা কমানোর একটা উপায় হচ্ছে বিশ্বায়ন করা। আমাদের ডেভেলপ দেশের কারখানা এবং প্রোডাকশন সিস্টেম যদি আমরা ডেভেলপিং কান্ট্রিতে নিয়ে যাই তাহলে হয়তো কম খরচে জিনিস প্রডিউস করা যাবে, এবং তার জন্য বিশ্বায়নের মূল ভাবনা সেখান থেকেই আসে। তার সাথে সহায়ক টেকনোলজি এসছে, পৃথিবী জোড়া ইন্টারনেট এসছে, কম্পিউটার এসছে, এবং সেগুলোর জন্যই বিশ্বায়ন সম্ভব হয়েছে। এবং তার ফলে এখন যেটা হয়েছে সাপ্লাই চেন মানে হচ্ছে একটি প্রোডাকশন ব্যবস্থাকে চালিয়ে নিতে হলে কাঁচামালের সরবরাহ দরকার। কাঁচামাল আরোহিত হয় প্রকৃতি থেকে, হয় খনি থেকে বা জঙ্গল থেকে বা এগ্রিকালচারাল ফিল্ড থেকে। এই তিনটেই প্রকৃতির সোর্স কাঁচামাল আরোহণের। সেই কাঁচামাল প্রকৃতি থেকে ফ্যাক্টরি প্রেমাইসিসে আসতে হবে, তার জন্য আমাদের ট্রান্সপোর্টেশন এবং রাস্তার ব্যবস্থা চাই। ফ্যাক্টরি প্রেমাইসে সেই কাঁচা মালকে পরিবর্তিত করা হবে ক্রমশ ধাপে ধাপে ভোগ্য পণ্য হিসেবে, যে পণ্যকে কনজিউম করা যায়। তার মানে প্রকৃতি থেকে আসে পাথর যার মধ্যে লোহা আছে, সেই পাথর গলিয়ে ফ্যাক্টরিতে লোহা বের করা হয়, সেই অন্য একটি ফ্যাক্টরিতে সেই লোহা ব্যবহার করে গাড়ি বানানো হয়। সেই পণ্য প্রস্তুত হলে আবার সেই পণ্যকে নিয়ে আসতে হয় বাজারে, শহরের বাজারে বা গ্রামের বাজারে, যেখান থেকে এই ভোগ্য পণ্যগুলো বিক্রি হবে। আমি গাড়ির উদাহরণ দিয়ে বললাম, কিন্তু যে কোনো পণ্য, খাবার থেকে আরম্ভ করে যা কিছু মূলত এইভাবে তৈরি হয়। প্রকৃতিতে কাঁচামাল তৈরি হয়, তারপরে ফ্যাক্টরিতে তাকে কনজিউমেবল প্রোডাক্ট বানানো হয়, এবং তারপরে বাজারে নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য। বাজার থেকে মানুষরা কিনে নিজেদের বাড়িতে নিয়ে যান বা নিজেদের অফিসে নিয়ে যান। এই যে পুরো ব্যবস্থাটা প্রকৃতি থেকে খাবার টেবিল অব্দি আসার যে জার্নি, সেইটাকে বলা হয় সাপ্লাই চেন। এই সাপ্লাই চেন গ্লোবালাইজড হয়ে গেছে গত 40 বছরে, ভীষণভাবে গ্লোবালাইজড হয়ে গেছে। আজকে ভারতবর্ষে বসে আমরা নিউজিল্যান্ডের কিউই খেতে পারি বা আর্জেন্টিনার কমলা লেবু খেতে পারি। ইনফ্যাক্ট আর্জেন্টিনা সারা পৃথিবীকে কমলা লেবু সাপ্লাই করে এখন। কিন্তু এই যে খাবার আর্জেন্টিনায় তৈরি হচ্ছে, লেবু আর্জেন্টিনায় তৈরি হচ্ছে, সেইটাকে জাহাজে করে বা প্লেনে করে হাজার হাজার মাইল দূরে অন্য দেশে নিয়ে যাওয়ার এইটা সাপ্লাই চেন। এর তো একটা অসম্ভব এনভায়রনমেন্টাল কস্ট আছে। ভোগ্য পণ্য থেকে আরম্ভ করে খাবারের জিনিস সমস্ত কিছুর ক্ষেত্রেই গ্লোবালাইজড সাপ্লাই চেন এখন ব্যাপক। গ্লোবালাইজড সাপ্লাই চেন পরিবেশের কারণে আরো বোঝা বাড়াচ্ছে, এবং সাপ্লাই চেন গ্লোবালাইজেশনের সময় এই যে শিফটিং অফ ম্যানুফ্যাকচারিং বেস, সেইটা কয়েকটা দেশেই লাগু হতে পেরেছে, তার মধ্যে চায়না অন্যতম। সুতরাং চায়নার মতো একটি দেশের উপর অসম্ভব রিলায়েন্স বেড়ে গেছে, মানে নির্ভরশীলতা বেড়ে গেছে। কোনো কারণে সেই দেশের ব্যবস্থা যদি ফেল করে, সারা পৃথিবীর সাপ্লাই চেন, সারা পৃথিবীর প্রোডাকশন সিস্টেম তার জন্য ব্যাহত হবে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, 2011 সালে জাপানে সুনামি হয়। জাপানে সুনামি হওয়ার পরে আমেরিকাতে টয়োটা কোম্পানির গাড়ির প্রোডাকশন বন্ধ করে দিতে হয়।
তার কারণ হচ্ছে ওই টয়োটা কোম্পানির পার্টস এর সাপ্লাই হতো জাপানের ফ্যাক্টরি থেকে, জাপানের টয়োটা ফ্যাক্টরি থেকে। সেই সাপ্লাই বন্ধ হয়ে যায় কারণ এই ফ্যাক্টরিগুলোই নষ্ট হয়ে যায়। তো এরকম 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 পরিস্থিতি আমরা কোভিড এর আগে এবং পরে অনেক দেখেছি। একটি কোম্পানির তাদের রাজনৈতিক পট পরিবর্তন বা তাদের কোন অসুবিধে হলে সারা পৃথিবীর প্রোডাকশন সিস্টেম ব্যাহত হতে পারে। এর ব্যাপক প্রকাশ দেখা যায়, আপনাদের মনে থাকবে আজ থেকে 12 বছর আগে 2008-9 সালে মূলত ডেভেলপড ওয়ার্ল্ডে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়। সেই সময় এর ব্যাপক প্রকাশ দেখা যায়। এই নিয়ে আমরা আরো পরে আলোচনা করব। সুতরাং ইন সামারি আমরা এই 4টি ক্রাইসিস, এই ক্রাইসিস গুলো কোভিড এর আগেও ছিল, এর সাথে জুড়েছে গত 6 মাসে একটি স্বাস্থ্য সংকট যাকে আমরা কোভিড-19 বলছি। এখন কিছুক্ষণ অন্তত এই ক্রাইসিস গুলো সমাধানের জন্য আমাদের এখনকার যে বিশ্ব ব্যবস্থা, ক্যাপিটালিস্ট বিশ্ব ব্যবস্থা, তারা কিভাবে ভেবেছে, তারা কিভাবে এর সমাধান করার চেষ্টা করেছে। তাদের সমাধান অফকোর্স আমি এখানটায় প্রথমত এই দুটো, কস্ট অফ প্রোডাকশন এবং গ্লোবালাইজ সাপ্লাই চেনকে কি করে নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্য তাদের কি চিন্তা সেই নিয়ে বলবো। এবং তার চিন্তার মূল কথা হচ্ছে, যেমন বলেছি ক্যাপিটালিস্টরা সবসময় করেন, প্রোডাকশনের খরচ কমানোর জন্য টেকনোলজির ব্যবহার বাড়ানো এবং কয়েকটি বিজনেস ট্রান্সফরমেশনাল টেকনোলজি আমাদের চারপাশে গত 10 বছরের প্রয়োগ শুরু হয়েছে এবং তারা ক্রমশ ম্যাচিওর হয়ে উঠছে। সবাই সমানভাবে ম্যাচিওর হয়নি, কিন্তু তারা ক্রমশ ম্যাচিওর হয়ে উঠছে। প্রথমে এক নজর দেখে নেবো এই টেকনোলজির উপরে। আমি খুব বিশেষ ডিটেলে যাব না, কারণ তাহলে ডিসকাশন টেকনিক্যাল হয়ে যাবে। এই টেকনোলজি, আমি এখানটায় 5টি টেকনোলজিকে নিয়ে এসেছি এবং 5টি টেকনোলজির সমাহারে একটি শিল্প বিপ্লবের কথা এখন বলা হচ্ছে, যাকে বলা হয় 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 4র্থ শিল্প বিপ্লব। সেটার কথা বলবো। 5টি টেকনোলজি কি কি? একটি হচ্ছে বলা হয় বিগ ডেটা। ডেটা আমরা যখন এই কয়েক দশক আগে ডেটা ছিল যাকে ট্যাবুলেট করা যেত। আমরা যখন কলেজে পড়ি, আমি স্ট্যাটিস্টিক্স পড়েছি, স্ট্যাটিস্টিক্সে ডেটা বলতে বলা হতো ডেটা নিয়ে আমাদের ট্যাবুলেট করে বিভিন্ন কলামে সাজিয়ে একটি টেবিল বানাতে হবে। ওই টেবিলে যে সমস্ত ডেটা রাখা যায় সেগুলোই ডেটা, যে সমস্ত তথ্য রাখা যায় সেগুলোই ডেটা। যেমন আমি একটি পেরোল, একটি কারখানার একটি অফিসের জন্য 100 জন কর্মচারী কাজ করেন, তাদের জন্য একটি পেরোল বানাবো। সেই পেরোলের ডেটা হবে হচ্ছে এমপ্লয়ির নাম, তার ডেট অফ জয়নিং, তার বয়স, তার মাইনে, তার বেসিক স্যালারি, তার কি কি পার্কস পান, তার বাড়ির ঠিকানা ইত্যাদি। সেগুলো ছিল হচ্ছে ডেটা। কম্পিউটার যখন প্রথম আসে পৃথিবীতে, ডেটা বলতে আমরা এগুলো কি ব্যবহার করতাম, এগুলোই কম্পিউটারে এন্ট্রি করা হতো এবং কম্পিউটার থেকে ট্যাবুলেট করতাম। এখনকার সময় আমরা যদি ডেটা দেখি, আপনি ফেসবুকে যা পোস্ট করছেন সেটা একটি ডেটা। ফেসবুকে আপনি কি পোস্ট করেন, আপনার মতামত রাখেন, আপনার দৃষ্টিভঙ্গি রাখেন, আপনার পছন্দ অপছন্দ রাখেন, আপনার ছবি রাখেন, আপনার ভিডিও রাখেন, এগুলো সমস্ত কিছু এখন ডেটা। সামটাইমস আপনাদের মধ্যে কেউ যদি গান বা আবৃত্তি করতে পারেন, তারা সেগুলো ফেসবুকে আপলোড করেন। এগুলো সমস্তই ডেটা। এবং আপনি যদি পুরনো ওই সামান্য যা কম্পিউটারের কিবোর্ড দিয়ে এন্টার করা যায় সেগুলোর সাথে যদি আজকের ডেটার তুলনা করেন, 3টে প্রধান তফাৎ নজরে আসবে। একটা হচ্ছে ডেটার ভ্যারাইটি। আগে যেটা এন্টারেবল ডেটা ছিল, সেটা ভ্যারাইটি অসম্ভব বেড়ে গেছে। যা কিছু আপনি চারপাশে দেখেন তাই ডেটা। এবং চারপাশে আমরা কি দেখি, চারপাশে আমাদের জীবনের ট্রানজাকশন। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি পকেটে মোবাইল ফোন নিয়ে, আমি প্রচুর ডেটা জেনারেট করে ফেলছি। প্রত্যেক মুহূর্তে আমার লোকেশন মোবাইল নেটওয়ার্ক ক্যাপচার করছে এবং সেটা স্টোরও হচ্ছে। এটা ডেটা। আমি কাউকে ফোন করলাম, কাকে ফোন করলাম, সেটাও ডেটা হিসেবে। ফোন হয়তো রেকর্ড করা হয় না প্রাইভেসির জন্য, সেটাও ক্যাপচার হচ্ছে। আমি এই যে এখন ভিডিও কনফারেন্সে আপনাদের সাথে কথা বলছি, এটা রেকর্ড করা হচ্ছে এবং এইটা তারপরে আরেকটি মাধ্যমে আপলোড করা হবে ইউটিউব এবং ফেসবুকে, যাতে ভবিষ্যতে কেউ দেখতে পারেন। সেগুলো ডেটা। তো সামারাইজ করলে, ডেটা জেনারেশন আমাদের জীবনের
প্রত্যেক পদক্ষেপে এখন তৈরি হচ্ছে, এবং সেই যে ডেটা তৈরি হচ্ছে সেগুলো বিভিন্নভাবে ক্যাপচার হচ্ছে এবং কোথাও না কোথাও স্টোর করা হচ্ছে। তো এইভাবে বলা হয় যে লিভিং এবং নন লিভিং এলিমেন্ট পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রত্যেক ট্রানজাকশন, প্রত্যেক মুভমেন্ট থেকে ডেটার জন্ম হচ্ছে এবং তা কোথাও না কোথাও আজকের পৃথিবীতে স্টোর করা হচ্ছে। সেইটা একটা ভ্যারাইটি হচ্ছে। একটা ভ্যারাইটির সাথে সাথে এই যে এত ডেটা জেনারেট হচ্ছে এবং স্টোর করা হচ্ছে, তার গতি অসম্ভব বেড়ে গেছে। আগে আমি ওই এমপ্লয়ি পেরোলের কথা বললাম, এমপ্লয়ি পেরোলের ডেটা হয়তো একজন নতুন এমপ্লয়ি জয়েন করলে আবার বদলানো হতো, অথবা পরের মাসে মাইনে দিতে হবে তখন বদলাতে হতো, কারণ মাইনা দেওয়া হলো সেই তথ্য আবার সেই টেবিলের মধ্যে লিখতে হবে। এখন প্রত্যেক মুহূর্তে বিভিন্ন ধরনের ডেটা তৈরি হয়ে চলেছে। অ্যাজ এ রেজাল্ট ডেটার যে সাইজ সেগুলো বেড়ে গেছে মারাত্মকভাবে, এবং এর সাথে অফকোর্স লিগ্যাল ইমপ্লিকেশন আছে। সত্যি কথা বলতে কি, আমাদের পৃথিবী আজকের দিনে এই যে ভয়ঙ্কর ভাবে মানুষের ডেটা, তার তার লোকেশন ডেটা, তার মুভমেন্ট ডেটা, কার সাথে তিনি কথা বলছেন, কি কথা বলছেন, তার দৃষ্টিভঙ্গি কি, তার ইমোশন কিভাবে কাজ করে, তিনি ট্রাম্প বিরোধী নাকি মোদি বিরোধী, তিনি কি রিপাবলিক টিভি দেখেন না এনডিটিভি দেখেন, এগুলো সমস্ত যখন রেকর্ড হচ্ছে, এগুলোর একটা প্রাইভেসি ইমপ্লিকেশন আছে। এগুলো নিয়ে কেউ ব্যবহার করে আমার জীবন বিপন্ন করতে পারেন। সেগুলোকে নির্দিষ্টভাবে রেগুলেট করার মতো আইন আমাদের দেশে এখনো তৈরি হয়নি। পৃথিবী চেষ্টা করতে শুরু করেছে। সারা পৃথিবীতে এই ডেটার ইমপ্লিকেশন বুঝে, ভবিষ্যৎ ইমপ্লিকেশন বুঝে তার জন্য নির্দিষ্ট আইন তৈরি করা এখনো হয়ে ওঠেনি। তার জন্য চেষ্টা চলছে এবং সারা পৃথিবী জুড়ে কথা বলছে। এই হচ্ছে বিগ ডেটা। এরপরে আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কল্পনা করা হয়েছে মানুষের শারীরিক স্ট্রাকচারের আদলে। মানুষের শারীরিক স্ট্রাকচার বা কোনো মানুষ শুধু নয়, কোনো জানোয়ারের কথা বলা যেতে পারে। প্রকৃতিতে যে কোনো জানোয়ার যার প্রাকৃতিক বুদ্ধি আছে তার হিসেবে বলা যেতে পারে। আমরা আমাদের জীবনে কি করি, আমাদের হাত এবং পা আছে, এই দুটোকে আমি যদি অ্যাকচুয়েশন ডিভাইস বলি, এই দুটো কিছু কাজ করতে পারে। এখন হাত এবং পা কি কাজ করবে তা ঠিক করা হয় আমাদের পরিবেশগতভাবে কি ধরনের কাজ আমার করা উচিত সেই সময়। যেমন আমি বাগানের কাজ করব, সুতরাং আমি 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 আমার পা দিয়ে হেঁটে বাগানে যাব এবং কোদাল বা খুরপি নিয়ে আমি বাগানের মাটি ঘোরার কাজ করব। সো এখন আমি বাগানের কাজ করতে গিয়ে কি ধরনের যন্ত্র ব্যবহার করব সেইটা ডিপেন্ড করবে এখনকার পরিবেশ কি, এখন কি তার আগে বৃষ্টি হয়েছে, মাটি নরম না শক্ত, বা আমি যেখানটায় কাজ করছি সেই মাটিতে কাঁকড় বেশি না বেলে মাটি, তার উপরে ভিত্তি করে আমি আমার হাত এবং পা ঠিক করবে আমি কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করব। তার মানে এটিকে যদি সামারাইজ করি, আমি প্রথমে পরিবেশ থেকে তথ্য আরোহণ করছি এবং তার ভিত্তিতে আমার যে অ্যাকচুয়েশন ডিভাইস হাত এবং পা তারা ঠিক করছে ঠিক কিভাবে কাজটা করা হবে। এই দুটোর মধ্যে একটা গ্যাপ আছে, সেইটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস। যে সেইটা হাত সিদ্ধান্ত নিচ্ছে না বা পরিবেশগত তথ্য সিদ্ধান্ত নিয়ে দিচ্ছে না, সিদ্ধান্ত প্রসেস হচ্ছে আমাদের হিউম্যান ব্রেন, এবং তার ভিত্তিতে কিছু ইনস্ট্রাকশন সেট তৈরি হচ্ছে যাতে কিনা আমাদের অ্যাকচুয়েশন আমরা করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক এইভাবে কাজ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শুরু হয় হচ্ছে ডেটার থেকে। কিভাবে ডেটার থেকে শুরু হয়? একটু পিছিয়ে বলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একজন বিশেষ ধরনের সফটওয়্যার যা কিনা ডেটার থেকে শিখতে পারে। ডেটার থেকে কি করে শেখে? আমার মনে আছে আমি কলেজে পড়ার সময় আমি যখন কম্পিউটার প্রোগ্রামিং শিখছিলাম তখন আমাকে বলা হয়েছিল একটি প্রোগ্রাম লিখতে, যাতে করে আমাকে মানুষের উচ্চতা এবং ওজনের সম্পর্ক নিয়ে একটি প্রোগ্রাম লিখতে বলা হয়েছিল।
বলা হয়েছিল কারো যদি উচ্চতা বলে দেওয়া হয় কম্পিউটারকে, তাহলে কম্পিউটারকে বলতে হবে তার ওজন কত। একজন সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, অতি রোগা বা অতি মোটা মানুষের কথা নয়, একজন সাধারণ মানুষের কথা বলা হচ্ছে। তো সেইটি করার জন্য আমি খোঁজ করতে আরম্ভ করলাম, এখানটায় কি কোনো আঙ্কিক সম্পর্ক রয়েছে মানুষের উচ্চতা এবং ওজনের জন্য। খুঁজে পাওয়া গেলে একটা আঙ্কিক সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে মানুষের উচ্চতা যদি উচ্চতা যা হবে, উচ্চতা যদি এক্স হয়, তার থেকে 100 বিয়োগ করলে যে সংখ্যাটা আসে সাধারণভাবে সেটাই মানুষের ওজন হওয়া উচিত। একজন সাধারণ সুস্থ স্বাস্থ্যবান মানুষের ওজন হওয়া উচিত। মানে কারো উচ্চতা যদি 170 কিলো হয়, 170 ইঞ্চি হয়, 70 সেন্টিমিটার হয়, তার স্বাভাবিক ওজন আর সুস্থ মানুষের ওজন 70 কিলো হওয়া উচিত। তো আমি সেটি নিয়ে প্রোগ্রাম লিখেছিলাম। এই প্রোগ্রামের যদি খেয়াল করেন, এর যে মূল বৌদ্ধিক কোর, সেটি কিন্তু এই সমীকরণটার মধ্যে ছিল। আমি যদি সেটাকে বলি W=H-100, ওজন = উচ্চতা -100। এখন এই সমীকরণটা কি করে পাওয়া গেল? এই সমীকরণটা পাওয়া গেছে কিছু বিজ্ঞানী, কিছু ডেটা সায়েন্টিস্ট কিংবা জীববিজ্ঞানী, তারা অনেক মানুষের উচ্চতা এবং ওজন নিয়ে গবেষণা করেছেন এবং তার মধ্যে দেখেছেন এরকম একটা সম্পর্ক থাকতে পারে, এবং এর প্রসেসিংটা মানুষের ব্রেনে হয়েছে, এবং তারাই তৈরি করে দিয়েছেন এরকম একটা গ্রসলি এরকম একটা ফর্মুলা থাকতে পারে। এখনকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার, তারা মানুষের ব্রেনের উপর আর নির্ভর করে না। তাদের বলা হচ্ছে, আমাকে যদি সেই সফটওয়্যারকে আপনি যদি একটি কমিউনিটির মানুষের ওজন এবং উচ্চতার ডেটা দিয়ে নেন, তারা ডেটা অ্যানালিসিস করে এই সম্পর্কটা বের করে ফেলতে পারবে। তো তার মানে ডেটা থেকে তার মধ্যে কি আন্তঃসম্পর্ক লুকিয়ে আছে সেইটাকে বের করার ক্ষমতা এক শ্রেণীর সফটওয়্যারের হয়েছে, তাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারা কি করেন, এই আন্ডারস্ট্যান্ডিংটাকে কি করেন, এই ডেটার মধ্যে আন্তঃসম্পর্ক, লুকোনো আন্তঃসম্পর্ক বের করে তারা একটি সমীকরণ বানান, আঙ্কিক সমীকরণ বানায় এই কম্পিউটার সফটওয়্যার। তাকে বলা হয় এআই অ্যালগরিদম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম। এই সমীকরণটার বৈশিষ্ট্য কি? এই সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে, এই সমীকরণটা একটি কনসেন্ট্রেটেড জ্ঞান হিসেবে ভাবা যেতে পারে। যেমন W=H-100, এর মধ্যে মানুষের উচ্চতা এবং ওজনের কি সম্পর্ক সেইটা নিহিত রয়েছে। সুতরাং এরকম সম্পর্ক সমীকরণ যদি একটি কম্পিউটার সফটওয়্যার বানিয়ে ফেলতে পারে, তাহলে বলা যেতে পারে কম্পিউটার সফটওয়্যার ওই ডেটার মধ্যে যে সমস্ত জ্ঞান লুকিয়ে রয়েছে তার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান সে করায়ত্ত করে নিয়েছে, এবং সেই জ্ঞানকে এরপরে ব্যবহার করে বিভিন্ন কাজে লাগানো যেতে পারে। আমি এইটার প্রয়োগ একটু ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে যেমন কি করা হয়, একটি মেশিন চালিয়ে কর্মচারীরা কোনো প্রোডাক্ট বানান। ধরা যাক একটি সিমেন্ট প্ল্যান্টে একজন কর্মচারী সিমেন্টের গ্রাইন্ডিং মিল চালিয়ে সিমেন্ট বানাচ্ছেন। এই গ্রাইন্ডিং মিল আসলে একটি সরল মেশিন। গ্রাইন্ডিং মিল দু ধরনের পাথরকে, জিপসাম এবং লাইমস্টোন, এই দুটো পাথরকে গুঁড়ো করে, একটি বিশেষ মিশ্রণকে গুঁড়ো করে পাউডার বানায়, এবং সেটাই সিমেন্ট। এখন বিভিন্ন মেশিন অপারেটর, তাদের প্রোডাক্টিভিটি আলাদা আলাদা হয়। কেন আলাদা আলাদা হয়? কারণ এই মেশিন সম্পর্কে মানুষের বিভিন্ন অপারেটরের অভিজ্ঞতা এবং দক্ষতা আলাদা আলাদা হয় বলে। গুড অপারেটর এবং ব্যাড অপারেটর থাকেন। একজন গুড অপারেটর মেশিনটি চালানোর জন্য যা যা সেট পয়েন্ট, যে নির্দিষ্ট ভ্যালুতে সেট করতে হয়, এগুলো তিনি তার অভিজ্ঞতার নিরিখে তিনি এত ভালো করে বুঝেছেন, তিনি সেইটাকে সেইভাবে সেট করে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি পাথর গুঁড়ো করে সবচেয়ে বেশি সিমেন্ট তৈরি করতে পারেন। একজন নোভিস অপারেটর, যে মেশিন সম্পর্কে ধারণা নেই, তিনি অত দক্ষতার সাথে এরকম করতে পারেন না। এখন কি হয়, এই যে মেশিন অপারেশনের ডেটা, সিমেন্ট বানানোর জন্য আমি মেশিনের তাপমাত্রা কি ঠিক করব, মেশিনের গতি কি ঠিক হবে, রোটেশনাল স্পিড কি হবে, মেশিনের ভাইব্রেটরের স্পিড কি হবে, এগুলো যে অপারেটর যখন ঠিক করেন তার ভিত্তিতে ঠিক হয় একটি মেশিন কত এনার্জি কনজিউম করবে সিমেন্ট তৈরি করার জন্য, একটি মেশিন কত তাড়াতাড়ি সিমেন্ট প্রডিউস করবে। এই ডেটাগুলো
মেশিনে, এখনকার মেশিন যেহেতু তার পেছনে অলরেডি অটোমেশন রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, এই ডেটাগুলো ক্যাপচার হয়ে যায়। তার মানে একজন অপারেটর যখন মেশিন চালাচ্ছেন, তার অভিজ্ঞতার একটি ডিজিটাল ফুটপ্রিন্ট মেশিন সক্রিয়ভাবে ক্যাপচার করে চলেছে। এবং এই ডেটা এখন যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যারকে ফিট করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার খানিকক্ষণ অ্যানালিসিস করে একটি চমৎকার ইকুয়েশন বানিয়ে ফেলতে পারবে, যে ইকুয়েশন অ্যাকচুয়ালি যে সবচেয়ে এফিশিয়েন্ট অপারেটর যেভাবে মেশিন চালান তার অভিজ্ঞতার ভিত্তিতে মেশিনকে কিভাবে চালানো যেতে পারে তার একটি সমীকরণ সে বের করে নিতে পারবে। এবং এরপরে এই সমীকরণকে যদি মেশিনের সাথে জুড়ে দেওয়া হয়, তাহলে সেই সফটওয়্যার একজন হিউম্যান অপারেটরের সাহায্য ছাড়াই এই মেশিনকে এরপরে চালিয়ে নিয়ে যেতে পারে। এর জন্য অটোমেশনের সাথে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং করে এই দুটোর লিঙ্কের ব্যবস্থা করতে হবে। তো এইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল কথা। ডেটার থেকে, ডেটার বিভিন্ন ডেটা এলিমেন্টের আন্তঃসম্পর্ক কি সেইটাকে বুঝে একটি সমীকরণ বানানো বা কম্পিউটার অ্যালগরিদম বানানো, এবং সেই অ্যালগরিদমকে ব্যবহার করে প্রোডাকশনের কাজে কাজ করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টেকনোলজি। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আগে বলেছি ডেটা বিভিন্ন ধরনের হতে পারে, ডেটা শুধু যা কম্পিউটার দিয়ে এন্ট্রি করে করা হয় তাই সেটাই ডেটা নয়। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছবির উপর কাজ করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিডিও দিলে তার থেকে ডেটা এক্সট্রাক্ট করে এবং তার মধ্যে কি আন্তঃসম্পর্ক নিহিত রয়েছে সেগুলো বের করে নিয়ে নিজেদের ইকুয়েশন বানিয়ে নিতে পারেন। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেটা শুধুমাত্র সংখ্যার ডেটা নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেটা ছবি হতে পারে, ভিডিও হতে পারে, শব্দ হতে পারে, যা কিছুই হতে পারে। সুতরাং মানুষ যেভাবে পরিবেশ থেকে তথ্য আরোহণ করে, মানুষ তো আমরা তো চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে বা ত্বকে অনুভব করে আমরা তো তথ্য আরোহণ করি পরিবেশ থেকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা ক্রমশ এরকম ম্যাচুরিটির জায়গায় যাচ্ছে। এগুলো সমস্তকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথ্য হিসেবে ব্যবহার করতে পারে এবং তা থেকে জ্ঞান আরোহণ করে এআই মডেল বানাতে পারে। পরের একটি বিষয় ক্লাউড কম্পিউটিং। ক্লাউড হচ্ছে নেটওয়ার্ক কম্পিউটার। আমরা যখন প্রথম চাকরির জীবন শুরু করি তখন সমস্ত অফিসের তথ্য ফাইলে ধরা থাকতো এবং আমাদের অফিসে যাওয়া প্রায় বাধ্যতামূলক ছিল কাজ করার জন্য, কারণ কাজ করতে হলেই ফাইল খুলে কাজ করতে হতো। ফাইল তো অফিসে, সুতরাং অফিস না গেলে কাজ করবো কি করে। সেইটি সময়ের সাথে সাথে কম্পিউটার এসছে এবং কম্পিউটার প্রথমে ডেস্কটপ ছিল, সেগুলো অফিসে থাকতো। তারপরে ক্রমশ ল্যাপটপ এসছে, এই ল্যাপটপটা যেখানে যাই সেখানে নিয়ে যাওয়া যায়। তারপরে ফোন এসছে, ফোনের কথায় পরে আসছি। এই ফাইলগুলো ক্রমশ ডিজিটাইজ করে ইলেকট্রনিক্যালি ট্রান্সফার করে ছোট ছোট কম্পিউটারে ভাগ করে ফেলা হলো। তো তাহলে ল্যাপটপ হওয়াতে, এই বছর 10 আগের পরিস্থিতির কথা বলছি, আমাকে যদি শনিবার দিন বা রোববার দিন কাজ করতে হতো, আমাকে আর অফিস থেকে ফাইল নিয়ে এসে কাজ করতে হতো না বা অফিসে গিয়ে কাজ করতে হতো না, আমি বাড়িতেই কম্পিউটার খুলে কাজ করে নিতে পারতাম। কিন্তু গত 10 বছরে যা হয়েছে সেটা হচ্ছে এই যে ফাইল বা অফিসের সমস্ত তথ্য, শুধু আমার একটা অফিসের তথ্য নয়, আমাদের কোম্পানির সমস্ত পৃথিবীতে সমস্ত দেশে যত ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চ অফিসের সমস্ত তথ্য এখন আর অফিসে থাকছে না, এখন থাকছে ইন্টারনেটের পেছনে বড় বড় কম্পিউটারের ফার্ম বানানো হয়েছে, তাদের ডেটা সেন্টার বলা হয়, তার মধ্যে থাকছে। একে বলে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য হলো এইটে মানুষের কাজ করাকে, ডিজিটাল কাজ করাকে সম্পূর্ণ লোকেশন অ্যাগনস্টিক করে দেয়। যে কাজ করার জন্য যে অফিস যাওয়ার দরকার, সেই অফিস যাওয়ার প্রয়োজনই নেই। বিভিন্ন কাজে যে সমস্ত কাজ এভাবে করা যায়, যে সমস্ত ডেটাকে ক্লাউডের পেছনে পাঠানো সম্ভব হয়েছে, সে সমস্ত ডেটার পরিপ্রেক্ষিতে বলছি। তো সেই হিসেবে আজকে ফাইন্যান্সিয়াল সার্ভিস, আমাকে দুজনের মধ্যে একটি ট্রানজাকশন হয়েছে, আমাকে পয়সা দিতে হবে, সেটা যাওয়ার জন্য আগে আমাকে ব্যাংকে গিয়ে চেক কেটে পয়সা তুলে এনে তাকে দিতে হতো। সেটার দরকারই হচ্ছে না, আমি বাড়িতে বসেই ইন্টারনেট ব্যাংকিং করে
ফান্ড এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি, কি করে করা যাচ্ছে? তার পেছনে রয়েছে ক্লাউড কম্পিউটিং। আগে সরকারের কাছে আমি কিছু আবেদন করব, আমার একটি ধরা যাক আমার পাসপোর্ট বানাতে হবে বা রেশন কার্ড বানাতে হবে, সেগুলো বানানোর জন্য আমাকে পাসপোর্ট বা রেশন কার্ডের অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে লাইন দিয়ে জমা দিয়ে আবেদন করতে হতো। এখন সেটা বাড়িতে বসে আমি এই তথ্য দিয়ে জমা করে দিতে পারি। তারপরে যেখানে যেখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের দরকার হয়, সার্ভিস প্রোভাইডার আমাকে সেই মতো ডেকে নেয় সেখানে, কিন্তু আমাকে লাইন দিয়ে তথ্য জমা করার জন্য লাইন দিয়ে যেতে হয় না। এবং এটা সম্ভব হয়েছে কারণ ক্লাউড কম্পিউটিং এসছে। সো ক্লাউড কম্পিউটিং হচ্ছে নেটওয়ার্ক কম্পিউটিং, যা কিনা তার আমি যদি সাধারণ লেভেলের ভাষায় বলি, সাধারণ মানুষের ভাষায় বলি, মানুষের কাজকে লোকেশন অ্যাগনস্টিক করে দিয়েছে। লোকেশন নির্ভরশীলতা সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় করে তুলেছে। সব কাজে হয়নি, যেমন ম্যানুফ্যাকচারিং এখনো ক্লাউড কম্পিউটিং এ যায়নি। সুতরাং ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে যাওয়ার জন্য আমাদের এখনো ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে হয়, কিন্তু অফিসের কাজ এখন এমন অবস্থায় এসছে দূরের কোনো জায়গা থেকে কাজ করে নেওয়া সম্ভব, অধিকাংশ অফিসেই করে নেওয়া সম্ভব। এরপরে আসি 3D প্রিন্টিং। 3D প্রিন্টিং তুলনামূলকভাবে শ্লথগতি। 3D প্রিন্টিং একটি বিশেষ টেকনোলজি যাকে বলা হয় অ্যাডিটিভ প্রিন্টিং। আপনারা যদি কখনো লক্ষ্য করে থাকেন, প্রিন্টার অনেক রকমের হয়। এক ধরনের প্রিন্টার হয় যাকে বলে ইঙ্কজেট প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টার বিন্দু বিন্দু কালি ইনজেক্ট করে কাগজের ওপর লিখে দেয়। আপনি কম্পিউটারে যে পাতাটি কম্পোজ করেছেন ছাপবেন বলে, ছাপানোর ইনস্ট্রাকশন দিলে ইনজেট দেখবেন তার হেড কাগজের ওপর ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, এবং যেখানে যেখানে বিন্দু বিন্দু ফোঁটা দিয়ে এক একটি করে অক্ষর সে লিখে দিচ্ছে। 3D প্রিন্টার এর ত্রিমাত্রিক ভার্সন, মানে আমাকে যদি একটি 3 ডাইমেনশনাল অবজেক্ট বানাতে হয়, সো ইঙ্কজেট প্রিন্টার একটি 2 ডাইমেনশনাল পাতার উপরে প্রিন্ট করে। আমাকে যদি 3 ডাইমেনশনাল অবজেক্ট বানাতে হয়, আমি এক্স্যাক্টলি এই টেকনোলজি ব্যবহার করে আমি 3D প্রিন্ট একটি ত্রিমাত্রিক বস্তু বানিয়ে ফেলতে পারি। আমি একটি বোতল বানাবো, বা একটি কাপ বা প্লেট বানাবো, একটি কলম বানাবো, বা একটি মেশিনের নাট বোল্ট বানাবো, গিয়ার বানাবো, বা আরো বড় করে বললে আমি একটি বাড়ি বানাবো, আমি একটি ব্রিজ বানাবো। সেগুলো সবই 3D প্রিন্টারে করা সম্ভব। টেকনোলজি এখনো সম্পূর্ণভাবে ম্যাচিউরড হয়নি, কিন্তু হচ্ছে। ইন্ডাস্ট্রিতে অলরেডি ব্যবহার হচ্ছে ছোট ছোট অবজেক্ট প্রিন্ট করার জন্য। বড় অবজেক্ট পরীক্ষামূলক ভাবে হয়েছে, 3D প্রিন্টার দিয়ে বাড়ি বানানো হয়েছে, 3D প্রিন্টার দিয়ে মেশিন বানানো হয়েছে, 3D প্রিন্টার দিয়ে ব্রিজ বানানো হয়েছে, কিন্তু এর কমার্শিয়াল অ্যাপ্লিকেশন তৈরি হতে হয়তো আরো কয়েক বছর লাগবে। 3D প্রিন্টারের কালি হচ্ছে লিকুইড প্লাস্টিক, লিকুইড মেটাল, লিকুইড অ্যালুমিনিয়াম পাউডার, অথবা গোলা সিমেন্ট, যেগুলো 3D প্রিন্টার তার ফানেলের মধ্যে দিয়ে ইনজেক্ট করে করে লেয়ার বাই লেয়ার, এখানটা ছবিতে আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, একটি 3D প্রিন্টার একটি সিমেন্টের দেওয়াল তৈরি করছে, তার ছবি এটি। লেয়ার বাই লেয়ার এই কালি, মানে 3D প্রিন্টারের কালি ইনজেক্ট করে 3D প্রিন্টার তৈরি করে নেয়। 3D প্রিন্টারের ইমপ্লিকেশন কি আমরা একটু পরে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কথা বলবো। এখনকার ইন্ডাস্ট্রি শহর কেন্দ্রিক। শহরে ফ্যাক্টরি রয়েছে, এবং শহরে ফ্যাক্টরি রয়েছে বলে তার চারপাশে ফ্যাক্টরিতে ওয়ার্কাররা লোকে আসেন, কাজ করতে আসেন। তারা কাজ করতে আসেন বলে শহরের সুযোগ সুবিধা তাদের জন্য তৈরি করতে হয়, তাদের থাকার জায়গা তৈরি করতে হয়, তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হয়, তার জন্য রাস্তা বানাতে হয়, স্কুল কলেজের ব্যবস্থা করতে হয়, ইত্যাদি ইত্যাদি। 3D প্রিন্টার এরকম সেন্ট্রালাইজড ফ্যাক্টরির প্রয়োজনীয়তা নাকচ করে দিতে পারে। কারণ একটি 3D প্রিন্টার বিভিন্ন বস্তু, বিভিন্ন ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট জড়ো করে তাকে ওয়েল্ড করে বা স্ক্রু টাইট করে বানাবে না। সেই লেয়ার বাই লেয়ার মানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল লেয়ার বাই লেয়ার ইনজেক্ট করে 3D প্রিন্টার বানাবে। সুতরাং 3D প্রিন্টার
আমাদের সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং সিস্টেমকে ডিস্ট্রিবিউট করে দিতে পারে। মানে আমি যদি একটি গ্রামে 3টে 3D প্রিন্টার নিয়ে যাই, যাদের স্পেশালিটি একটি বাড়ি এবং ব্রিজ বানাবে, একটি রাস্তা বানাবে এবং একটি হাউস হোল্ড জিনিস বানাবে, তাহলে আমাদের এই সমস্ত জিনিসের জন্য শহরের ফ্যাক্টরির উপর নির্ভর করতেই হবে না। সুতরাং তাত্ত্বিকভাবে, আমি বলছি না সেই সম্ভাবনা বাস্তবায়িত হওয়ার অবস্থায় এসে গেছে, কিন্তু টেকনোলজি ম্যাচিউর করছে এবং তাত্ত্বিকভাবে ম্যানুফ্যাকচারিং সিস্টেমকে সম্পূর্ণভাবে ডিসেন্ট্রালাইজ করে দেওয়ার সম্ভাবনা 3D প্রিন্টার টেকনোলজির মধ্যে রয়েছে। আমি আবার বলি যে এইটা কালকেই হবে না, হতে সময় লাগবে, কিন্তু সেই দিকে পৃথিবী এগোচ্ছে। এখন এই পুরো ব্যাপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটাকে ব্যবহার করে ম্যানুফ্যাকচারিং সিস্টেমকে চালানো, এবং আরেকটি জিনিস যদি লক্ষ্য করে থাকেন, টেকনোলজির গতি হচ্ছে প্রোডাকশন সিস্টেমকে কতটা রিমোটলি পরিচালিত করা যেতে পারে তার দিকে। সেইটা করার জন্য যদি করতে হয়, আমাদের দরকার একটি সুপার এফিশিয়েন্ট ডেটা কমিউনিকেশন টেকনোলজি। ইন্টারনেট আমাদের কাছে অলরেডি রয়েছে, কিন্তু ইন্টারনেটের আমরা ভুক্তভোগী। যদি কোনো ভারী হেভি ওয়েট ফাইল, কোনো ভিডিও কোথাও আপলোড করতে হয় বা কাউকে পাঠাতে হয়, আমরা দেখি অনেক সময় লাগছে। আমরা যখন এরকম কানেক্টিভিটির মাধ্যমে রিমোটলি কেউ ফ্যাক্টরি চালানোর কথা ভাববে, বা একজন ডাক্তার তার বাড়িতে বসে হসপিটালে একটি সার্জারি করার কথা ভাববে, তখন আমাদের যদি ডেটা কমিউনিকেশন যদি হাই স্পিড এবং সম্পূর্ণ ইনস্ট্যান্ট না হয়, তাহলে এই মিশন ক্রিটিক্যাল অপারেশন গুলো চালানো যাবে না। তার জন্য এসছে 5G ডেটা কমিউনিকেশন টেকনোলজি, যাদের ব্যান্ডউইথ, যাদের লেটেন্সি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস পাঠাতে যে সময় লাগে, এবং যাদের কাভারেজ এত তীব্র যে সারা পৃথিবীর বিভিন্ন অ্যাক্টিভিটি, ম্যানুফ্যাকচারিং থেকে আরম্ভ করে গাড়ি চালানো, মেডিকেল ট্রিটমেন্ট, এমনকি সার্জারি, সমস্ত কিছু ইন্টিগ্রেট করে সুস্থভাবে চালানো সম্ভব হবে সফটওয়্যার যদি থাকে, এবং সেই সফটওয়্যার অপারেট করার যদি আপনার স্কিল থাকে, আপনি সমস্ত কিছু রিমোটলি পরিচালনা করতে পারেন। যেমন ফ্যাক্টরি মেশিন, বা আপনি বাড়িতে নেই, বাড়িতে কি হচ্ছে এবং সেই অনুযায়ী বাড়িতে কি হবে সেগুলোর সিদ্ধান্ত নেওয়া। যেমন আপনি অফিস থেকে বেরোনোর আগে বাড়ি পৌঁছতে 8 ঘন্টা সময় লাগবে, আপনি ঠিক করতে পারেন আমি এসিটা এখনই চালিয়ে দিই, অফিস থেকে একটি বোতাম টিপে, আমি যখন বাড়িতে ঢুকবো তখন বাড়িটা ঠান্ডা হয়ে থাকবে। সেরকম টেকনোলজির ব্যবহার, তার জন্য যে কমিউনিকেশন টেকনোলজি দরকার, 5G সেরকম কমিউনিকেশন টেকনোলজি আমাদের কাছে এনে দিচ্ছে। এইবার বলি, এই সমস্ত কমিউনিকেশন টেকনোলজি গুলোকে একত্রিত করে যেটা করার চেষ্টা করা হচ্ছে, তাকে বলা হয় চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। একটু চতুর্থ কেন, তার আগে রেভলিউশন গুলো কি হয়েছে একবার চট করে দেখে নি। প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হয় যখন প্রথম মেশিন ব্যবহার হলো, টেক্সটাইল মেশিন বা স্টিম ইঞ্জিন ব্যবহার হলো। এই দুটো জিনিস কি করলো, আগে সমস্ত কিছু তৈরি করতে হলো, ভোগ্যপণ্য তৈরি করতে হলে, মানে ভোগ্যপণ্য বলতে তখন পরার জন্য জুতো আর জামা এই সমস্ত জিনিসই বানানো হতো, বা বাড়িতে ব্যবহার করার জন্য টেবিল চেয়ার ইত্যাদি, সেগুলো ম্যানুয়াল লেবার দিয়ে কারিগররা তৈরি করতেন। এবং যদি বেশি পরিশ্রমের কিছু কাজ করতে হতো, যেমন কুয়ো থেকে জল তোলা বা ভারী জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, তার জন্য হয় হিউম্যান লেবার অথবা বেসিক মেশিন দিয়ে, হয়তো চাকাওয়ালা গাড়ি ছিল আমাদের কাছে, কিন্তু সেগুলোকে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য হয় হিউম্যান লেবার বা অ্যানিম্যাল লেবার ব্যবহার করে কাজ করা হতো। 1700 সালে স্টিম ইঞ্জিন এবং মেশিন বানানোর সাথে সাথে এই ব্যবস্থাটাই বদলে গেল। অ্যানিম্যাল লেবারের বদলে এলো স্টিম লেবার। তার পরবর্তীকালে স্টিম পাওয়ারের উৎস হচ্ছে কয়লা, পরবর্তীকালে এলো ইলেকট্রিক্যাল এনার্জি। সো প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এইটাকে বলা হয়। প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে একটি বিশেষ সামাজিক পরিবর্তনের শুরু হয়, সেইটা হচ্ছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, ক্যাপিটালিস্ট সমাজ ব্যবস্থা, ফিউডাল সোসাইটি, যার ভিত্তি ছিল জমিতে চাষ করে জীবনের উপাদান আরোহণ করা, তার থেকে সরে গিয়ে আমি মেশিনে কাজ করে আমার জীবনের জন্য রসদ রোজগার করতে পারি, সেরকম একটা ব্যবস্থার দিকে পৃথিবীর যাত্রা শুরু হলো।
দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে অ্যাসেম্বলি লাইনের ইনভেনশন। যে আগে একটি মেশিন, সেলাইয়ের মেশিন, সেটাই পুরো জামা সেলাই করতো, বিভিন্ন ভাবে কারিগরকে কাপড় কেটে সেলাই মেশিনকে বিভিন্ন ভাবে ব্যবহার করে জামা তৈরি করে নিতেন। কিন্তু ক্রমশ 20 শতকের শুরুর দিকে এরকম পরিস্থিতি হলো, বিভিন্ন মেশিন, বিভিন্ন একটি গাড়ি বানাতে হলে তার যে বিভিন্ন কম্পোনেন্ট দরকার হয় সেগুলো একটি মেশিন তৈরি করতে পারে না, তার জন্য 100 রকমের আলাদা আলাদা মেশিন দরকার হয়। সেই মেশিনগুলো আলাদা আলাদা করে কম্পোনেন্ট বানালে একটি গাড়ির কোম্পানি সেই কম্পোনেন্ট গুলোকে অ্যাসেম্বল করে একটি গাড়ি বানাবে। এখন এগুলো আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা জায়গায় তৈরি হতো। 1900 শতকের শুরুতে টেকনোলজি বানানো হলো যাকে বলা হয় অ্যাসেম্বলি লাইন টেকনোলজি, যে এই একটি ফ্যাক্টরিতে যদিও আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ফ্যাক্টরি কম্পোনেন্ট তৈরি করে, সেই কম্পোনেন্ট গুলোকে আমি একটির পরে একটিকে সাজিয়ে অ্যাসেম্বলি করে একটি ফ্যাক্টরিতে তৈরি করে নেব। তাতে করে যা হলো, প্রোডাকশন সিস্টেমের গতি এবং কোয়ালিটি অসম্ভব ভাবে বেড়ে গেল। এবং এর আরেকটা জিনিস হলো যে একটি বড় ফ্যাক্টরিকে সাপোর্ট করার জন্য ছোট ছোট ফ্যাক্টরি তার আশেপাশে তৈরি হতে আরম্ভ করলো। যেমন গাড়ি বানাতে হলে গাড়ির ইঞ্জিন দরকার হয়, গাড়ির স্টিয়ারিং দরকার হয়, গাড়ির বডি দরকার হয়, গাড়ির ইলেকট্রিক্যাল সার্কিট দরকার হয়, চাকা দরকার হয়, গিয়ার বক্স দরকার হয়। এগুলো আলাদা আলাদা কোম্পানি বানায়। কিন্তু অ্যাসেম্বলি লাইনের জামানা যখন থেকে শুরু হলো, তখন ওই একটি বড় কোম্পানি এই জায়গায় তৈরি হবে বলে তাকে সাপোর্ট করার জন্য যে সমস্ত সেকেন্ডারি এবং টার্সিয়ারি কোম্পানি তারা তার আশপাশে তৈরি হতে আরম্ভ করলো। এর একটা প্রত্যক্ষ ফলাফল হচ্ছে এমার্জেন্স অফ লার্জ সিটিজ, বড় বড় শহর। কারণ এই সমস্ত ফ্যাক্টরিতে কাজ করার জন্য লক্ষ লক্ষ লোক দরকার। তারা যখন শহরে এলেন, তাদেরকে থাকার এবং তাদের যাতায়াতের জন্য, কমফোর্টের জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার। তার থেকে বড় বড় শহর তৈরি হতে আরম্ভ করলো। তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা অনেকেই আমাদের জীবনে শুরু হতে দেখেছি এবং আজ অব্দি তা চলছে। সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির বিপ্লব, তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক প্রযুক্তির বিপ্লব। আগে যেগুলো বিভিন্ন বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রচুর হিসেব করতে হতো মানুষকে, এরকম বহু হিসেব যেগুলো হাতে কলমে করতে হতো, খাতায় করতে হতো, সেগুলোকে যন্ত্রায়িত করে মানুষের ডিসিশন মেকিং এবং সেগুলো অনেক আমরা দেখেছি। আমি কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ নিয়ে বিস্তারিত বলছি না। এই প্রযুক্তি কম্পিউটার আগেই এসছে, 40-এর দশকে এসছে, কিন্তু এর ব্যাপক প্রয়োগ শুরু হয় 70-80-র দশকে এবং আজ অব্দি তা চলছে। এই সমস্ত প্রযুক্তি যেগুলো ছিল সেগুলো তো আছেই, তার সাথে আমি যে টেকনোলজিগুলোর কথা বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, ক্লাউড কম্পিউটিং, এগুলোকে মিলিয়ে এখন যে জিনিস করা হচ্ছে, আচ্ছা এক স্টেপ পিছিয়ে, এই কম্পিউটার প্রযুক্তির একটা উল্লেখযোগ্য ব্যর্থতা বলা যেতে পারে। আমাদের অফিস ব্যবস্থা, আমাদের ব্যাংকিং সিস্টেম, আমাদের টেলিকমিউনিকেশন সিস্টেম কম্পিউটার প্রযুক্তি আমূল বদলে দিয়েছে। কিন্তু কম্পিউটার প্রযুক্তি এতদিন অবধি ব্যাপকভাবে ম্যানুফ্যাকচারিং এ ঢোকেনি। এই চতুর্থ শিল্প বিপ্লবে এই দুটোকে জুড়ে দেওয়ার কথা হচ্ছে। আমরা বলছি যে ম্যানুফ্যাকচারিং সিস্টেমের যে টেকনোলজি, যেগুলো কিনা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেগুলো অলরেডি ম্যানুফ্যাকচারিং সিস্টেমে এসছে, তার সাথে প্রযুক্তিক টেকনোলজিকে জুড়ে আমি একটি ইন্টিগ্রেটেড টেকনোলজি বানাবো, যাতে প্রোডাকশন ক্ষমতা তো বাড়বেই, তার সাথে বাড়বে একে দূর থেকে পরিচালনা করার ক্ষমতা। এই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল চতুর্থ শিল্প বিপ্লব। আশা করি আমি বোঝাতে পারলাম। এইটা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা, টেকনোলজি নিয়ে আলোচনা একটু লম্বা হয়ে গেল, আমাদের এটা মূল আলোচনার বিষয় নয়, আমি এটা পটভূমিকা করতে চাইছিলাম। এই টেকনোলজির মধ্যে জাস্ট কুইকলি সামারাইজ করার জন্য 2-3টে জিনিস খুব পরিষ্কার ভাবে হয়েছে। একটা হচ্ছে কম হিউম্যান লেবার দিয়ে বেশি এবং বেটার কোয়ালিটি প্রোডাকশন করার ক্ষমতা অসম্ভবভাবে বেড়ে গেছে। দ্বিতীয় হচ্ছে রিমোটলি কাজ করতে পারার ক্ষমতা, সেটাও বেড়েছে। এই দুটো হচ্ছে খুব 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 বিশিষ্ট দিক এখনকার টেকনোলজির।
আরেকটি বিশিষ্ট দিক হচ্ছে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে অন্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে তফাৎ। আগের প্রত্যেকটা রেভলিউশন তখন সমাজে যে সমস্ত কাজকর্ম ছিল তাকে প্রতিস্থাপিত করেছে, রিপ্লেস করেছে। যেমন যখন কাপড় তৈরির কল আবিষ্কার হলো, তাঁতির কাজ চলে গেল, এবং বহু ইতিহাসের গল্প আছে তাঁতিরা রেগে গিয়ে কাপড়ের কল ভাঙচুর করত, তাদের 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 রুজি রুজি চলে গেছিল বলে। তখন সকলেই ভয় পেয়েছিল যে কাপড়ের কল এলে তাঁতিদের আর কাজ থাকবে না। কিন্তু যেটা হলো, কাপড়ের কল বেশি প্রোডাকশন করতে আরম্ভ করলো, তাতে করে যে মিল মালিক এবং যারা কাপড়ের কাজে কলে চাকরি করছিল তাদের রোজগার বেশি হতে আরম্ভ করলো। তারা বেশি রোজগার করছিল বলে তারা বাজারে ফিরে এসে তারা নতুন নতুন প্রোডাক্ট এবং সার্ভিসের নতুন ডিমান্ড তৈরি করলো, এবং এই ডিমান্ড তৈরি করার জন্য নতুন নতুন আরো নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হলো। এই নতুন ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার সাথে সাথে যারা আগে বেকার হয়েছিল তারা নতুন ভাবে চাকরি পেল। এর একটা খুব পরিষ্কার উদাহরণ আমরা দেখেছি আমাদের নিজেদের জীবনে। আমরা যখন ছাত্র ছিলাম, আমি ইনফ্যাক্ট নিজেও ছাত্র আন্দোলন করেছি ভারতের সরকারি ব্যবস্থায় কম্পিউটারের প্রয়োগের বিরুদ্ধে। রাজীব গান্ধী যখন নিউ ইন্ডাস্ট্রি পলিসিতে কম্পিউটারের প্রয়োগ করতে চাইছিলেন, আমাদের রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম করা হলো, আমরা তার প্রতিবাদ করেছি। যে আমাদের স্লোগান ছিল, হাত যেখানে বেকার, যন্ত্র সেখানে যন্ত্রণা। কিন্তু দেখা গেছে এই কম্পিউটার প্রযুক্তির জন্য ভারতে প্রচুর নতুন 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 কাজ তৈরি হয়েছে, এবং গত 3 দশকে ভারতীয়রা আনপ্রেসিডেন্টেড এমপ্লয়মেন্ট অপরচুনিটি বেড়েছে ভারতে। চতুর্থ শিল্প বিপ্লবের একটি প্রধান বৈশিষ্ট্য হলো, সমস্ত বিশেষজ্ঞরাই এই বিষয়ে একমত, এই শিল্প বিপ্লব যে মানুষের কাজ প্রতিস্থাপিত করবে তাকে নতুন করে এনগেজ করার মতো ভবিষ্যৎ কাজ পৃথিবীতে তৈরি হবে না। কারণ এই বিপ্লবের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রায় শেষ ধাপে আমরা পৌঁছে গেছি। এতে প্রোডাকশন সিস্টেম উন্নত হবে বটে, কিন্তু মানুষকে আরো এনগেজ করার যে প্রক্রিয়া ক্যাপিটালিস্ট সিস্টেমে এতদিন ক্রমশ ছিল, এবং যার জন্য ক্যাপিটালিস্ট সিস্টেম এগিয়ে এসেছে প্রোগ্রেসিভ ব্যবস্থা হিসেবে, সেই ব্যবস্থা হয়তো সম্ভব হবে না। আপাতত এইটুকু, এই পয়েন্টে আবার ফিরে আসবো, কিন্তু তার আগে দেখে নেওয়া যাক লকডাউন, করোনা ভাইরাসের স্বাস্থ্য সংকট এবং তার রাজনৈতিক সমাধান করার জন্য যেহেতু ওষুধ নেই, পৃথিবীর বিভিন্ন দেশের সরকার চেয়েছেন সংক্রমণ রোধ করা হোক, যাতে করে লোকজন হঠাৎ করে খুব বেশি লোকজন অসুস্থ হয়ে হসপিটালের উপর চাপ না বাড়ান, এবং হসপিটালের ক্যাপাসিটি যেহেতু সারা পৃথিবীতেই, আমাদের দেশে তো বটেই, ইভেন ডেভেলপ দেশেও সীমিত, সুতরাং এরকম অবস্থা যাতে না আসে যে চিকিৎসার অভাবে লোক মারা যাচ্ছেন, তার জন্য লকডাউন। কিন্তু লকডাউনের ফলে যা হয়েছে সেগুলো কুইকলি সামারাইজ করে নেওয়া যাক। আমরা অনেকেই বাড়ির থেকে কাজ করছি এবং অফিসে যাচ্ছি না, এবং এই যে সারা পৃথিবীর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাতে একটা জিনিস পরিষ্কার বোঝা গেছে যে অন্তত পৃথিবীর 50% কাজ, এখনকার পৃথিবীর 50% কাজ অফিসে না গিয়ে বাড়িতে বসে করে নেওয়া সম্ভব। বাকি 50%-এর জন্য, তার মধ্যে মূলত ম্যানুফ্যাকচারিং সিস্টেম চালানোর জন্য যে কাজ, তার জন্য এখনো ফ্যাক্টরিতে যেতে হবে, কিন্তু তার জন্য টেকনোলজি প্রস্তুত, টেকনোলজির প্রয়োগ এখনো সেভাবে হয়ে ওঠেনি। তৃতীয় অবজারভেশন এখান থেকে হচ্ছে যে গ্লোবালি এক্সপ্যান্ডেড সাপ্লাই চেইন, মানে আমাদের অর্থ ব্যবস্থাকে এত জুড়ে দিয়েছে, এক দেশের সমস্যা অতি সহজে অন্য দেশে ছড়িয়ে যেতে পারে। এই কোভিড এর ক্ষেত্রে যেমন হয়েছে, কোভিড ছিল কোভিডের উৎপত্তি হয় পৃথিবীর একটি বিশেষ দেশে, কিন্তু সেটা সারা পৃথিবীতে কয়েক মাসের মধ্যে ছড়িয়ে যাওয়া মহামারী হিসেবে তার অন্যতম কারণ গ্লোবালাইজেশন এবং তার সংক্রান্ত মানুষের এবং গুডস অ্যান্ড পিপল, মানুষ এবং গুডস এর পরিবহন এক জায়গা থেকে আরেক জায়গায়। সুতরাং এই গ্লোবালাইজেশন, তার জন্য ইন্টারডিপেন্ডেন্স, আলাদা আলাদা জোনের রিস্ক এবং বিজনেস ফাংশনিং কে রিস্কি করে তুলছে।
চতুর্থ অবজারভেশন হচ্ছে, আমরা যদি মানুষের মোবিলিটি এবং মানুষ এবং বস্তুর মোবিলিটি নাটকীয়ভাবে কম করতে পারি, এনভায়রনমেন্টের উন্নতিও অতি নাটকীয়ভাবে হবে। এটা দেখা গেছে, এটা পরীক্ষা সিদ্ধ ঘটনা। এখন পঞ্চম হচ্ছে, এই লকডাউনের জন্য যেটা হয়েছে, সারা পৃথিবীতে সাধারণ মানুষ তাদের রাজনৈতিক অধিকারের অনেকটাই রাষ্ট্রের কাছে সারেন্ডার করে দিয়েছেন। আমরা দিয়েছি, আমরা বাড়ি থেকে বেরোচ্ছি না, আমরা মিছিল মিটিং করছি না, আমরা ধরে নিয়েছি বা সরকারের সাথে একমত এখন এই ক্রাইসিসের সময় এটাই করণীয়, করোনার সময়। তো রাষ্ট্র অপেক্ষাকৃতভাবে বেশি ক্ষমতাশীল হয়েছে, এবং এই যে ক্ষমতার সারেন্ডারের ভারসাম্য, এইটা যে চট করে করোনা সেরে গেলেও যে ফিরে আসবে সেরকম সম্ভবত ভাবার কারণ নেই। এর অনেক কিছুই রাষ্ট্র নিজের কাছে রেখে দেবে, সবটা হয়তো ফিরিয়ে দেওয়া হবে না, জানি না, অনেক পণ্ডিতের তাই ধারণা। স্টেট আমাদের জীবনে অনেক বেশি বড় রোল প্লে করছে, এবং সামগ্রিকভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিছু কিছু প্রতিবাদ হয়েছে। আমরা কেন মাস্ক পরবো, আমরা কেন বিচে যাব না, সেগুলো নিয়ে প্রতিবাদ হয়েছে। কিন্তু বাই অ্যান্ড লার্জ এই যে স্টেট স্পন্সার্ড রেস্ট্রিকশন আমরা সমর্থন করি, আমরা মেনে নিয়েছি। ফাইন্যান্সিয়াল হার্ডশিপ আমাদের সকলেরই হয়েছে, পার্টিকুলারলি যারা গরিব তাদের বেশি হয়েছে। এবং এ নিয়ে যে আমরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ করছি সেরকম নয়, কারণ আমরা উই আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ, এরকম একটা লড়াইয়ের মধ্যে হার্ডশিপ তো আসবেই। আমরা অনেকে যাদের সামর্থ্য আছে তারা হয়তো আমাদের সাথে যে সমস্ত অপেক্ষাকৃত গরিব লোক জড়িত তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি, এবং সেটা এই মানে বিস্তৃত আন্ডারস্ট্যান্ডিং এর প্রতিফলন। আমরা ধরে নিচ্ছি এবং প্রস্তুতিও নিচ্ছি খানিকটা মানসিকভাবে অন্তত, যে ফাইন্যান্সিয়াল হার্ডশিপ এর একটা অবধারিত আউটকাম, এবং তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। পরের 10-15 মিনিটে এর মধ্যে দিয়ে শিক্ষা থেকে দিয়ে আমাদের এই লকডাউনের অভিজ্ঞতার সামারি, কোভিড-19 এর অভিজ্ঞতার সামারি, এবং তার সাথে বর্তমান পৃথিবীর ক্রাইসিস এবং সেই ক্রাইসিস সমাধানের জন্য যে সমস্ত টেকনোলজি বর্তমান ব্যবস্থা অলরেডি আবিষ্কার করে ফেলেছে, সেগুলোকে ব্যবহার করে ভবিষ্যৎ পৃথিবীর একটা কি ব্রড রূপরেখা আসে সেটা আমি আলাদা আলাদা করে এখানটায় বলার চেষ্টা করছি পরের স্লাইড গুলোতে। এগুলো মোস্টলি আমার কম্পাইন্ড মতামত, আমার নিজের মতামত নয়। আমি চেষ্টা করছি যেখান থেকে এই সমস্ত মতামতের মূল সূত্র উঠে এসছে, আমি সেগুলো এখানটায় মেনশন করার। প্রথম হচ্ছে কাজের ভবিষ্যৎ কি হবে। আমি আগেই বলেছি যে নতুন টেকনোলজি সেগুলো যদি অ্যাপ্লাই করা হয় এবং ক্যাপিটালিজমের এখনকার প্রোডাকশন সিস্টেমকে এগিয়ে নেওয়ার জন্য সেইটি অন্যতম হাতিয়ার বলা যেতে পারে, যে আমাদের ইন্ডাস্ট্রিতে টেকনোলজি প্রয়োগ করতে হবে, এবং টেকনোলজি প্রয়োগ করলে কর্মহীনতা অবশ্যম্ভাবী। তাহলে ভবিষ্যতের পৃথিবীতে যদি এইভাবে প্লে করে, তাহলে ভবিষ্যতের পৃথিবীর রূপরেখা কি হবে, মানে কাজের রূপরেখা কি হবে। কতগুলো উদাহরণ অলরেডি আমাদের সামনে আছে। যেমন ফেব্রুয়ারি থেকে আজ অব্দি এই তথ্য এসছে, আমি জোগাড় করেছি ইকোনমিস্ট ম্যাগাজিন থেকে গত সপ্তাহের, যে 500 মিলিয়ন মানে 50 কোটি ফুল টাইম জব, মানে স্ট্রাকচার জব ডিসঅ্যাপিয়ার করে গেছে, সেগুলো চলে গেছে, সেগুলো নেই পৃথিবীতে। আমি একটি জার্মানির উদাহরণ দিতে পারি। জার্মানি ট্রেড ইউনিয়ন খুব 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 সংগঠিত। ট্রেড ইউনিয়নকে সাথে না নিয়ে কোনো রাজনৈতিক এবং বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়া যায় না এখানে। এবং জার্মানির সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন আইজি মেটাল, তারা অলরেডি প্রপোজ করেছে যে ইন্ডাস্ট্রিতে 4 দিনের সপ্তাহ করা হোক,
কারণ 1 মিনিট আমি একটু কারণ তারা মেনে নিচ্ছেন এই হার্ডশিপের থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে ব্যয় সংকোচ করা। ব্যয় সংকোচ করাতে হলে টেকনোলজির প্রয়োগ বাড়াতে হবে, শ্রমিকের নিয়োগ কমাতে হবে এবং সাংগঠনিকভাবে সেটা মেনে নিচ্ছে এবং সরকার এবং ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট তাদের সাথে একমত। এর প্রয়োগ এখনো হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে কয়েক মাসের মধ্যে এর প্রয়োগ হবে। এর সমূহ ইমপ্লিকেশন কি? কাজের সপ্তাহ 4 দিন করা হবে। কাজের সপ্তাহ 4 দিন করা মানে আপনি একদিন এক্সট্রা ছুটি পাচ্ছেন, যেমন সেটা সত্যি, আপনার 20 বা 25% পে কাট অ্যাকসেপ্ট মেনে নিতে হবে, সেটাও সত্যি। এবং এইটা স্থায়ীভাবে করা হবে, এইটা নয় যে আগামী কিছুদিনের জন্য হবে। তো এইটা তো কর্মসংকট যদি করতে হয় তার দুটো উপায় আছে, একটি ছাঁটাই করা করে কাজের লোক কমিয়ে দেওয়া, অথবা সবার জন্যই কাজের সময় কমিয়ে দেওয়া। এই দুটোর অবধারিত আর একটা ইমপ্লিকেশন হচ্ছে তাহলে শ্রম সংকোচনের সাথে সাথে ব্যয় সংকোচনও মেনে নিতে হবে। পৃথিবী সাপ্লাই চেনের আন্তর্জাতিক নির্ভরতা কমানোর জন্য অ্যাক্টিভলি কথা বলা হচ্ছে এবং পৃথিবী সাপ্লাই চেন শর্টেন করার কথা বলছে। ইউরোপে যেমন বলছে, ইউরোপের জন্য যে সমস্ত সেকেন্ডারি এবং টার্সিয়ারি ইন্ডাস্ট্রি আছে সেগুলোর জন্য আমরা চায়না বা ভারত বা এশিয়া বা দক্ষিণ আমেরিকায় কেন দেখবো, ইউরোপেও অপেক্ষাকৃত কম উন্নত দেশ আছে, আমরা সেখান থেকে এগুলো বানিয়ে নেব। তাহলে সাপ্লাই চেনের যে রিস্ক সেটা একদম শূন্য হবে না, কিন্তু আংশিকভাবে তো কমে যাবে। এবং ইন্ডাস্ট্রি মানসিকভাবে তৈরি, সমস্ত ইন্ডাস্ট্রিয়াল লিডাররাই বলছে যে এখন সময় এসছে ডিপ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাকসেপ্ট মেনে নেওয়ার জন্য। এর ফলস্বরূপ কর্মসংকোচ, লেস ইনকাম মানে আয় সংকোচ, এবং এই দুটোর সাথে সাথে হবে বেশি খালি সময় মানুষের হাতে, বেশি উইকেন্ড লম্বা হবে, কাজের সময় 8 ঘন্টার বদলে হয়তো 6 ঘন্টা হবে, বেশি সময় আমাদের হাতে থাকবে। সুতরাং এই তিনটেই আমি পরে বেশি সময়কে কি করে সমস্যার সমাধান করা হবে তাই নিয়ে আমার বিশিষ্ট আলোচনা পরে কয়েকটি স্লাইডে আছে। তো এই তিনটে জিনিস আসবে এবং সেইটা প্রেডিক্ট করা হচ্ছে। এইটি যে পোস্ট কোভিড প্রেডিকশন তা নয়। এই ডান দিকে যে ছবিটি দেখছেন একটি বইয়ের প্রচ্ছদ, ড্যানিয়েল সাসকিন একজন ইকোনমিস্টের প্রফেসর অক্সফোর্ড ইউনিভার্সিটির, তিনি এই বইটি লিখেছেন 2 বছর আগে, ওয়ার্ল্ড উইদাউট ওয়ার্ক। তিনি টেকনোলজির প্রয়োগে পৃথিবীর এই ভবিষ্যৎ সম্ভাবনার কথা অর্থনীতিবিদের দৃষ্টিভঙ্গি থেকে এভাবে প্রেডিক্ট করার চেষ্টা করছেন। তার কিছু কিছু এখন প্রায় ঘটে যেতে আরম্ভ করেছে আমাদের চোখের সামনে থেকে। সুতরাং আমি এই সময় এই বইটি সুতরাং তার জন্য তুলে এনেছি। ফিউচার অফ ওয়ার্কপ্লেস, আগেরটা বললাম মানুষের কাজ কিরকম হতে পারে তার একটা রূপরেখা নিয়ে, মানুষের কাজের জায়গা কিরকম হতে পারে। অন্তত 50% কাজের জন্য আমাদের আর অফিসে ফিরে যাওয়ার দরকার নেই। যারা এখনো ভাবছেন যে এই তো ভ্যাকসিন এসে গেলে আমরা আবার অফিস যেতে আরম্ভ করব, খুব সম্ভবত সেটা ঠিক নয়। কারণ এটাও একটি ক্যাপিটালিস্ট কম্পালশন। কাজ যদি বাড়ি থেকে করা যায় তাহলে আমি অফিসের খরচা বহন করব কেন? এর একটা এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশনও আছে। আমি যদি অফিস বন্ধ করে দিতে পারি, অফিসে এসি বা হিটিং চালাতে হবে না, অফিসে গাড়ি করে বা পাবলিক ট্রান্সপোর্টে করে লোক আসবে না। সুতরাং এর ডবল বেনিফিট। শুধু আমি রিয়েল এস্টেটে যে পয়সা করছি, পয়সা কমাচ্ছি তা নয়, আমি এনভায়রনমেন্টের পজিটিভলি কন্ট্রিবিউট করছি। কেউ আর্গিউ করতে পারেন যে আমাদের কি ক্রিয়েটিভিটি তাহলে শেষ হয়ে যাবে মানুষ যদি মানুষের সাথে মিট না করে? তাহলে কারণ মিটিং এর মধ্যে তো, নির্দিষ্ট সময়ের মিটিং এর মধ্যে তো ক্রিয়েটিভ আইডিয়া ডিসকাস হয় না। এর জন্য চিন্তা করার কারণ নেই। যে সমস্ত
যে ধরনের পরিবেশ ক্রিয়েটিভিটি বুস্ট করে তার জন্য টুল, সফটওয়্যার ভিত্তিক টুল, আর্টিফিশিয়াল টেকনোলজির টুল, সেগুলোর উপর গবেষণা হচ্ছে এবং সেগুলো বাজারে এসে যাবে কিছুদিনের মধ্যে। আপনারা ভার্চুয়াল কফি, করিডোর টক এবং অফিস রোম্যান্স এগুলো করার জন্য টুল এসে যাবে, সেগুলোকে গেমিফাই করা হবে, সেগুলোর জন্য এসে যাবে। এরকম যদি হয়, অফিস যদি না থাকে, তাহলে ডালহৌসি স্কোয়ার বিবাদীবাগের কি হবে, বা দিল্লির নেহরু প্লেস কি হবে, ব্যাঙ্গালোরের মান্যতা বিল্ডিং এর মানে কি হবে, বা ইজিএল কমপ্লেক্সের কি হবে। সুতরাং সিটি সেন্টারকে নতুন করে পরিকল্পনা করার একটা বিশেষ সময় আসছে। হয়তো কি হবে জানি না, খুব সম্ভবত এগুলো রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল বিল্ডিং এ পরিণত হবে। দ্বিতীয় হচ্ছে বাড়ির লেআউট প্ল্যান, নতুন বাড়ির লেআউট প্ল্যান। এখন আমরা 3 BHK বাড়ি দেখি, এরপরে 3 BHK প্লাস ও বাড়ির কথা চিন্তা করবে মানুষ। প্রত্যেক বাড়ি থেকে যদি কাজ হয় তার জন্য বিশেষ অফিস বা স্টাডির দরকার হবে সমস্ত বাড়িতে। বা আমার ধারণা সমস্ত রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের মধ্যে একটি অফিস বিল্ডিং তৈরি হবে। যেমন এখন ডিএলএফ বা অন্যান্য বিল্ডাররা ধরুন কলকাতায় নিউ টাউন হাইট বানিয়েছেন, সেখানটায় এখন রেসিডেন্সিয়াল বিল্ডিং এর সাথে সাথে শপিং এর দোকান আছে, মুদির দোকান আছে, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান আছে, চুল কাটার দোকান আছে, জিম আছে, সুইমিং পুল আছে। ভবিষ্যতের বিল্ডিং কমপ্লেক্সে যদি 6টা রেসিডেন্সিয়াল টাওয়ার হয়, 7ম টাওয়ারটি হবে অফিসের টাওয়ার। সেখানে আপনার বাড়িতে যদি কাজ করার ব্যবস্থা না থাকে, আপনি সেখানে হেঁটে গিয়ে সেখানে আপনি নিজস্ব অফিস করতে পারেন, আপনি সাময়িক প্রয়োজনে রেন্ট করতে পারেন, আপনি মিটিং করতে পারেন। সেইভাবে একটা আরবান প্ল্যানিং কে রিইমাজিন করার একটা সুযোগ আসবে ভবিষ্যতে। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ জিনিস যেটা হবে ধরা যায়, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ল। আমি যদি বাড়ি থেকে কাজ করি, তাহলে এমপ্লয়ারের দায়িত্ব অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি যদি বাড়িতে কাজ করতে করতে হঠাৎ কোনোভাবে অসুস্থ হয়ে পড়ি বা বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ক্ষতি হয়, তার দায়িত্ব কার? আজকের দিনে অফিসে যদি হয়, বিশেষত আমাদের দেশে হয়তো নয়, কিন্তু ডেভেলপড দেশে এটা নিশ্চিতভাবে এমপ্লয়ের দায়িত্ব, তার লিগ্যাল ইমপ্লিকেশন আছে। অফিসের আবহাওয়া যদি আমার স্বাস্থ্য নষ্ট করে, এমপ্লয়ারকে তার দায়িত্ব নিতে হয়। আমাকে বাড়িতে কাজ করার সময় এরকম যদি হয়, আমার স্বাস্থ্য নষ্ট হচ্ছে, তার দায়িত্ব কে নেবে? এমপ্লয়ার নেবে না, তার দায়িত্ব আমি নেব। সুতরাং আইন ব্যবস্থার পরিবর্তন একটি ছোট উদাহরণ। এবং যা নিয়ে বিশেষ কাজ অলরেডি হচ্ছে এবং হবে, সেটা হচ্ছে ডেটা সিকিউরিটি এবং প্রাইভেসির উপরে। অফিস এখনো অফিস প্রেফার করে এমপ্লয়িরা অফিসে এসে কাজ করুক। তার একটা কারণ হচ্ছে, পাবলিক প্লেস থেকে কাজ করলে এমপ্লয়ারের জানা নেই আমার অফিসের তথ্য বাকিরা কত কিভাবে দেখছেন। এইটের সিকিউরিটি এবং প্রাইভেসি এনশিওর করার জন্য ইন্ডিভিজুয়ালের সিকিউরিটি প্রাইভেসি তো আছেই, কিন্তু কর্পোরেট এন্টিটির প্রাইভেসি, ডেটা সিকিউরিটি এবং প্রাইভেসি করার জন্য প্রচুর নতুন নতুন ল আসবে এবং তা আমাদের জীবনকে ইমপ্যাক্ট করবে। গ্লোবালাইজেশনের কি হবে আমি সংক্ষেপে সারবো এটা, কারণ অলরেডি বলেছি। ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট বলে একটি কথা খুব চালু হয়েছিল 2002-03 সালে, একটি থমাস ফ্রাইডম্যান বলে একজন ভদ্রলোকের আমেরিকানের বই থেকে। তিনি ব্যাঙ্গালোরের ডেটা সেন্টার এবং সফটওয়্যার সেন্টারকে দেখে অত্যন্ত অনুপ্রাণিত হয়ে এই বইটি লেখেন, যে এখন পৃথিবী প্রায় সমান হয়ে গেছে, পৃথিবীতে সমতা আসছে এই রেভলিউশনের হাত ধরে। দেখো, ব্যাঙ্গালোরে বসে লোকে আমেরিকার কাজ করে দিচ্ছে, বা জার্মানির কাজ করে দিচ্ছে, ব্রিটেনের কাজ করে দিচ্ছে। ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট বোধহয় ভবিষ্যৎ পৃথিবীতে ওয়ার্ল্ড স্কোয়ার হতে পারে। তার মধ্যে হচ্ছে পৃথিবীর সাপ্লাই চেইন রিজিওনালাইজড হতে পারে বড়জোর। কিন্তু অনেকেই
এই যে আন্তর্জাতিক কর্ম বিস্তার, অধিকাংশ বিজনেস লিডারই তার এগেনস্টে কথা বলছেন। এটা অবশ্য বলে রাখা ভালো, এর শুরু কিন্তু 2008-9 সালেই হয়েছে। গ্লোবালাইজেশন বলে একটা কথা চালু হয়েছে তখন থেকে, গ্লোবালাইজেশনের বদলে যে একে ধীর করো এবং এগুলোকে রিজিয়নালাইজ করো, তার কাজ অলরেডি শুরু হয়েছে। এবং তথ্য হিসেবে বলা যায় চায়নার ইকোনমি এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়ে যায় এই গ্লোবালাইজেশনের সময় অসম্ভব ভাবে। খোদ চায়নার এক্সপোর্ট কিন্তু 2015 সময় থেকে প্রত্যেক বছর ধারাবাহিকভাবে কমতে আরম্ভ করেছে। এর একটা রিভার্স ট্রেন্ড দেখা গেছে সদ্য এই কোভিড এর সময়, কারণ চায়না কোনো বিস্ময়কর কারণে নিজেদের প্রোডাকশন সিস্টেম চালু রাখতে পেরেছে, অ্যাজ এ রেজাল্ট তারা এখন গ্লোবাল সাপ্লায়ার। সেইটা বাদ দিলে 2015 থেকে ধারাবাহিকভাবে চায়নার এক্সপোর্ট কমে আসছে। চায়না সেটাকে ম্যানেজ করেছে এই সময়ে, তাদের ডোমেস্টিক মার্কেট এত বিস্তৃত হয়েছে কারণ চায়নার লোকেরা প্রচুর রোজগার করেছে তাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইকোনমি দিয়ে, সুতরাং তাদের প্রোডাকশন সিস্টেম হ্যাম্পার হয়নি তাদের ডোমেস্টিক মার্কেট বড় থাকার জন্য। গত 8-10 বছরে বা 6 থেকে 8 বছরে আমরা আর একটা ট্রেন্ডও কিন্তু দেখেছি যে পৃথিবীব্যাপী ন্যাশনালিজমের এমার্জেন্স আমাদের দেশেও হয়েছে, তার পলিটিক্যাল ইমপ্লিকেশন হয়তো খানিকটা অন্য, কিন্তু আমেরিকাকে আবার উই হ্যাভ টু মেক আমেরিকা গ্রেট ওয়ান্স এগেন, তার মূল মন্ত্র ছিল আমাদের ফ্যাক্টরি আমাদের দেশে ফিরিয়ে নিয়ে এসো। এবং ট্রাম্পের ইলেকশন স্লোগান 2015-16 সালে ইলেকশনের স্লোগান তাই ছিল। ব্রেক্সিট মূল ভাবনা যে আমরা ব্রিটিশ, আমরা কেন আমাদের ফরচুন পূর্ব ইউরোপের গরিব দেশের সাথে শেয়ার করব, আমাদের নিজেদেরই কাজ নেই, সুতরাং বন্ধ করো আমাদের ফ্রি বর্ডার ইউরোপের সাথে, আমাদের কাজ আমাদের দেশের মধ্যে থাকুক। মূলত এই দুটো ভাবনায় অনুপ্রাণিত হয়ে ব্রেক্সিট বা ট্রাম্পের মুভমেন্ট, সেটাকে যদি মুভমেন্ট বলি, এই দুটোর পেছনে ছিল। এবং ন্যাশনালিজমের প্রবণতা পৃথিবীর সমস্ত দেশে, আমাদের দেশ সহ হয়েছে। এবং এর শুরু কিন্তু অর্থনৈতিক সংকট 2008-9 সালের সেই সময় থেকেই শুরু। সুতরাং এই গ্লোবালাইজেশন প্যান্ডেমিকের পরবর্তী পৃথিবীতে আরো ডিসাইসিভই হবে, এর অন্য কিছু হওয়ার যুক্তি দেখা যাচ্ছে না। শিক্ষার ভবিষ্যৎ কি, শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কি? শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ ইন্টারেস্টিং। ড্যানিয়েল সাসকিন্ডের বইয়ের কথা বললাম, তিনিও একটি কর্মহীন পৃথিবীর শিক্ষার ভবিষ্যৎ নিয়ে সুন্দর লিখেছেন। রিমোট এডুকেশন সাবস্ট্যান্সিয়ালি আমাদের জীবনের অঙ্গ হতে চলেছে। ওয়ার্ক যেমন বাইরে থেকে হবে, রিমোট এডুকেশন সাবস্ট্যান্সিয়ালি বাইরে থেকে হবে, তবে এখনকার মতো হবে না যে টিচাররা জুমে বা এতে ক্লাস নিচ্ছেন, সেরকম করে হবে না। ইনফ্যাক্ট খুব সম্ভবত শিক্ষা প্রদানের যে সব পদ্ধতি, সেটাই বদলে যাবে, ফ্লিপ হয়ে যাবে। এখন আমরা কলেজ বা স্কুলে যাই ক্লাস লেকচার জয়েন করতে, এই ক্লাস লেকচার যদি অডিও ভিজুয়ালি রেকর্ড করে আমাদের কাছে এভেলেবল করে দেওয়া হয়, আমরা তাহলে আর ক্লাস লেকচার শুনতে কলেজ যাওয়ার দরকার নেই। আমরা কলেজে যাব হোমওয়ার্ক করতে। আমি যেখানে আটকে যাচ্ছি, স্কুলে যেখানে আটকে যাচ্ছি প্রাইভেট টিউটরের মতো, সেগুলো কাজ করতে স্কুলে যাব। সুতরাং এডুকেশনের প্রসেস ফ্লিপ করার একটা বিশেষ সম্ভাবনা খুব উজ্জ্বল হয়ে উঠেছে এই মুহূর্তে আমাদের দেশের জন্য। আমি বলবো এটা গুড নিউজ। শিক্ষার প্রসার এতে ত্বরান্বিত হতে পারে এবং সারা পৃথিবীতেই এইটা যে শিক্ষার ভবিষ্যৎ হিসেবে অনেক বাজার যাকে বলি বা ক্যাপিটালিস্ট সিস্টেম একে কল্পনা করছে, তার একটা ইন্ডিকেশন হচ্ছে MOOC, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস। পৃথিবীর সমস্ত বিখ্যাত ইউনিভার্সিটি তাদের কোর্স কারিকুলাম এখন বিনে পয়সায় অনলাইন খুলে দিয়েছে। আপনি যদি হার্ভার্ড বা MIT থেকে বা অক্সফোর্ডে কি পড়ানো হয় আন্ডার গ্রাজুয়েটে বা মাস্টার্স এর ইতিহাস বা ফিজিক্সের ক্লাসে,
সেগুলো যদি নিয়ে আপনার নিজের টেনাসিটি থাকে, নিজের ইন্সপিরেশন থাকে, আপনি সেই কোর্সে নিজেকে শিক্ষিত করতে পারেন। অবশ্য আপনাকে পরীক্ষা দিয়ে ডিগ্রি নিতে হলে তাহলে অক্সফোর্ডকে আবেদন করতে হবে এবং তাদের পয়সা দিতে হবে। কিন্তু আপনি যদি নেহাতি জ্ঞানার্জনের জন্য শিক্ষা নিতে চান, লাভ নিতে চান, তার জন্য প্রচুর প্রচুর স্কোপ অলরেডি পৃথিবীর সমস্ত বিখ্যাত ইউনিভার্সিটি অলরেডি অনলাইনে অ্যাভেলেবল করেছে। তার কারণ এইটা, পৃথিবীর ভবিষ্যৎ এরা দেখছেন যে পৃথিবীর ভবিষ্যৎ অনলাইন এডুকেশনের মধ্যে রয়েছে। অনলাইন এডুকেশনের আরেকটা মূল অ্যাডভান্টেজ হচ্ছে এডুকেশনকে কাস্টমাইজ করা সম্ভব। এডুকেশন যেহেতু একটি কগনিটিভ প্রসেস, আমি কি এবং কিভাবে শিখবো তার সাথে আমার বন্ধু যদু কিভাবে শিখবে তার দুটোর মধ্যে তফাৎ আছে। কিন্তু আজকে ক্লাসের যে ব্যবস্থা তা না আমার প্রয়োজন অনুযায়ী তৈরি হয়েছে, না যদুর প্রয়োজন অনুযায়ী তৈরি হয়েছে। এখানটা বলা হয় ওয়ান সাইজ ফিটস নান। অনলাইন এডুকেশন কিন্তু শিক্ষা ব্যবস্থাকে কাস্টমাইজ করতে পারে, যার যেরকম প্রয়োজন সেরকম এডুকেশন দেওয়ার ব্যবস্থা করতে পারে, এবং সেটা ভালো খবর। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা কলেজে পড়াশোনা করতে যাই কেন? জ্ঞানার্জন, কেউ কেউ হয়তো শিক্ষার জন্য শিক্ষা, বা আমি রিসার্চ করে নতুন বডি অফ নলেজ তৈরি করব তার জন্য শিক্ষা, কেউ কেউ হয়তো আছে, তাদের সংখ্যা খুবই কম। অধিকাংশই আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হই চাকরি পাবো বলে। সুতরাং চাকরি পাওয়ার সাথে শিক্ষা ব্যবস্থার একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, 1:1 যোগাযোগ বলা যেতে পারে। এখন ভবিষ্যতের পৃথিবীতে যদি চাকরি না থাকে তাহলে লোকে স্কুল কলেজে যাবে কেন? এবং তার প্রধান একটা প্রভাব নিশ্চিতভাবে স্কুল কলেজের যে সাধারণ শিক্ষাক্রম, শিক্ষা ব্যবস্থা, তার উপর নিশ্চিতভাবে পড়বে। আর একটা জিনিস হবে হচ্ছে, আমরা আমাদের জীবনে, আমরা 80 দশকে ক্যারিয়ার শুরু করি, আমাদের জীবনে এরকমই হয়েছে যে আমরা পড়াশোনা মোটামুটি শেষ করে কাজে ঢুকেছি এবং তারপরে প্রায় 35 বছর আমরা কাজ করে গেছি ওই শিক্ষার উপর ভিত্তি করে। আমাদের পরের জেনারেশনের পক্ষে এটি করা সম্ভব হবে না। তারা এটা আগে বুঝে, যত তাড়াতাড়ি বুঝে পেলে তত ভালো। ওয়ান টাইম এডুকেশন আর কোনো মানুষকে সারা জীবনের কাজের জন্য প্রস্তুত করবে না, এবং মানুষকে প্রস্তুতি নিতেই হবে যে কারণ স্কিল এবং টেকনোলজি এত দ্রুত বদলাবে। সুতরাং আমাকে যদি কাজ করতে হয়, প্রত্যেকবার কাজ করার জন্য আমার একটা নতুন স্কিল বের করতে হবে, এবং তার ভিত্তিতেই আমি পরের কাজটি পাবো। সুতরাং আমি কিছু কাজ করলাম, তারপরে আমার কাজ থাকলো না, এবং তারপরে নতুন কিছু শুকিয়ে আবার নতুন ধরনের কিছু করলাম। পরের প্রজন্ম হয়তো এইভাবেই তাদেরকে প্রজন্ম কাটাতে হবে। ফিউচার অফ এনভায়রনমেন্ট, একটা জিনিস, একটা এক্সপেরিমেন্ট সাকসেসফুলি হয়েছে যে করোনায় যে লকডাউন ইম্পোজ করা হয়েছে সারা পৃথিবীতে, একটা জিনিস খুব পরিষ্কার হয়ে এসছে যে গতিতে চলছে, সরলরৈখিক গতিতে চলছে, যে আমরা অল্টারনেটিভ এনার্জি বানাবো, ততদিন ফসিল ফুয়েল চলতে থাকুক, তারপরে সব হয়ে যাবে, সেটা করতে করতে 2100 সাল অব্দি এসে যাবে, এবং ততদিন পৃথিবীর এনভায়রনমেন্ট কি হবে তা নিয়ে পণ্ডিতরা খুব একটা আশাবাদী নন। আজকের পৃথিবীতে এত কথাবার্তার পরেও আজকের পৃথিবীতে রিনিউয়েবল ইলেকট্রিসিটি শুধুমাত্র 5% আমাদের টোটাল ইলেকট্রিসিটি কনজাম্পশনের মধ্যে থেকে আসে। 2035 সালে এটা বেড়ে 25% হবে, 2050 সালে বেড়ে 50% হবে। বাকি 50%-এর জন্য নির্ভরতা ফসিল ফিউয়েলের উপর, পলিউটিং এনার্জির উপর থেকেই যাচ্ছে। এখন এইটাকে কম করার বা বন্ধ করার একমাত্র উপায়, আর অন্য কোনো উপায় নেই, যে এনার্জির ব্যবহার কমানো। এনার্জির ব্যবহার কমানোর একমাত্র উপায় মোবিলিটি কমানো। এবং এর আগে যেগুলো বললাম, মানুষ যদি অফিসে না যায়, মানুষ যদি বিজনেসের জন্য যাতায়াত না করে, মানুষ যদি গাড়ি চালানো বন্ধ করে, তার একটা অটোমেটিক প্রভাব, পজিটিভ প্রভাব এনভায়রনমেন্টে পড়বে। এবং সুতরাং আশা করা যাচ্ছে কোভিড এর পরে আরো দৃঢ়ভাবে, কোভিডে এক্সপেরিমেন্ট করা হয়েছে, দৃঢ় পদক্ষেপ নিলে পৃথিবীর মানুষ কিভাবে রিয়াক্ট করেন।
সুতরাং সুতরাং তার জন্য আরো অ্যাগ্রেসিভ স্টেপ নেওয়া হবে আমার ব্যক্তিগত বিশ্বাস। এর একটা দিক আছে, ফসিল ফিউয়েল গত 30-40 বছরে আমাদের সারা পৃথিবীর পলিটিক্স, এবং এখানটায় আমি পলিটিক্স নোংরা পলিটিক্স হিসেবে বলছি, জিও পলিটিক্স অসম্ভবভাবে নিয়ন্ত্রণ করেছে। এই পৃথিবীর বৈষম্য এবং অ্যানিমোসিটি ইনক্লুডিং টেররিজম এর অনেকটাই ফসিল ফিউয়েলের সাথে সংক্রান্ত জিও পলিটিক্স এর উপর নির্ভর করে। ফসিল ফিউয়েলের সম্ভাবনা নির্ভরতা যদি তাড়াতাড়ি কমে, সুস্থ জিও পলিটিক্স তৈরি করার জন্য আমার মনে হয় মঙ্গল। এবং আরেকটি হচ্ছে এই ফসিল ফিউয়েলের উপর নির্ভরশীল দেশ, কিউরিয়াসলি এর অনেক দেশই অটোক্র্যাটিক বা রাজতান্ত্রিক, এবং তারা তাদের সিটিজেনদের ট্যাক্স করেন না, কারণ সরকারের তেল বিক্রি করেই রোজগার হয়ে যাওয়া, তো সিটিজেনদের আর ট্যাক্স করতে হয় না। সুতরাং তাদের গভর্নিং সিস্টেম বিশেষভাবে বদলাবে। তারা তাদের সরকারের আইন নিরিখ প্রাকৃতিক সম্পদের উপর সরাসরি নির্ভর না করে তাদের যে ব্যবস্থা সারা পৃথিবীতে রয়েছে, তারা সেই পৃথিবীতে সেই ব্যবস্থার এমব্রেস করবেন। পরের আর দুটো স্লাইড আছে, তাহলে দুটো না একটাই স্লাইড, আর গোটা কয়েক স্লাইড। রাষ্ট্রের রোল কি হবে? রাষ্ট্রের রোল কিন্তু এনহ্যান্সড হতে যাচ্ছে। একটা বলা দরকার, রাষ্ট্রকে সম্পদ বন্টনের দায়িত্ব নিতে হবে। এই কথাটি শুনতে কেমন সমাজতান্ত্রিক লাগছে, কারণ আমরা সমাজতন্ত্রের কল্পনায় সবসময় বলেছি রাষ্ট্র মানুষের খাওয়া পড়ার অধিকার দায়িত্ব নেবে এবং মানুষ তাদের সাধ্যমতো রাষ্ট্রের কাজে কন্ট্রিবিউট করবে। সমাজতন্ত্র তো এই সমাধানটা যদি আসে, একটি এটাও বিভিন্ন ইকোনমিস্টের সাজেস্ট করা একটা সমাধান বলবো না, সাজেস্ট করা একটি উপায়। রাষ্ট্রকে ওয়েলথ ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিতে হবে। কেন রাষ্ট্র দায়িত্ব নেবে? এখন ওয়েলথ ডিস্ট্রিবিউশনের দায়িত্ব কার হাতে? এখন কিন্তু ওয়েলথ ডিস্ট্রিবিউশনের দায়িত্ব ক্যাপিটালিস্ট সিস্টেমের হাতে। সমস্ত ব্যবস্থাকেই এইটি অন্তত নিশ্চিত করতে হয় যে ব্যবস্থার ধারক ও বাহক একটা ছোট গোষ্ঠী হন। রাজতন্ত্রে রাজা এবং তার পরিষদের লোকেরা থাকেন। ক্যাপিটালিস্ট সিস্টেমে ক্যাপিটালিস্ট যারা বাজার চালান, যারা ব্যবসা চালান, তারা এর হেতে থাকেন। কিন্তু তাদের একটা লক্ষ্য থাকে যে ধন বৈষম্য কখনোই এমন একটা জায়গায় যাওয়া উচিত নয় যে পৃথিবীব্যাপী লোক না খেতে পেয়ে মারা যাচ্ছে। সুতরাং সেটা সাস্টেনেবল নয়। তারা মানুষ বলে তার জন্য বিক্ষোভ প্রতিবাদ মিছিল হবে, এটাকে দীর্ঘদিন ধরে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। এছাড়াও ব্যবস্থা চালানোর জন্য মানুষকে দরকার, মানুষকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা দরকার। সুতরাং রাজতন্ত্রের কারেন্সি হচ্ছে জমি। রাজা তার ওয়েলথ ডিস্ট্রিবিউট করেন জমির অধিকার প্রজাদের দিয়ে, তাদেরকে চাষের অধিকার দিয়ে। ক্যাপিটালিজমে এই কারেন্সিটা হয়ে যায় জব। একজন ক্যাপিটালিস্ট বা ক্যাপিটালিস্ট সিস্টেম চাকরি দিয়ে একটি ধনবন্টনের ব্যবস্থা তৈরি করেছে। এই ধনবন্টনের ব্যবস্থা সুষম নয়, এর মধ্যে বৈষম্য আছে, নিশ্চিতভাবে আছে, কিন্তু ভেবে দেখুন কাজ অ্যাকচুয়ালি ইটস এ টুল অফ ওয়েলথ ডিস্ট্রিবিউশন। এখন কাজই যদি না থাকে তাহলে কাউকে ওয়েলথ ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিতে হবে, এবং সেটা সম্ভবত সরকার নেবে। কিভাবে দায়িত্ব নেবে? এইটার জন্য একটি ধারণার কথা বলা হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম। শুনতে এই মুহূর্তে স্বপ্নের মতো লাগতে পারে, ইউটোপিয়ান লাগতে পারে, গাল গল্প লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন পৃথিবীর সমস্ত দেশে ইনক্লুডিং আমাদের দেশে ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে পরীক্ষা হয়েছে। ইউনিভার্সাল বেসিক ইনকামের মানে হচ্ছে সরকার এমনি দেশের লোককে কিছু পয়সা দিয়ে দেবে বেঁচে থাকার জন্য, খেয়ে পড়ে এবং সাধারণ চিকিৎসার জন্য বেঁচে থাকার জন্য যেটুকু পয়সার দরকার, এবং সরকারের যে সামর্থ্য তারা একটা সামঞ্জস্য করে একটা পয়সা আনটার্গেটেড হতে দেশের সমস্ত সিটিজেনকে ওই পয়সা দেওয়া হবে। এরপরে যারা কাজ করবেন এবং রাজকাজে হোক বা বাজারের কাজে যারা বেশি কন্ট্রিবিউট করবেন তাদের বেশি রোজগার করার অবস্থা খোলা থাকলোই, কিন্তু সাধারণভাবে সমস্ত মানুষের জন্য যেহেতু কাজের ব্যবস্থা করা যাবে না, এবং সেটা আমাদের মতো গরিব দেশ এবং পৃথিবীর উন্নত দেশের জন্য ইকুয়ালি প্রযোজ্য যে তাদেরকে ইউনিভার্সাল বেসিক ইনকাম দেওয়া হবে, আনটার্গেটেড ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ
through universal basic income. এর একটা তৃতীয় ডাইমেনশন আছে। লোক যদি না খেতে পেয়ে খেতে না পেয়ে সেরকম পরিস্থিতি না আসে ইউনিভার্সাল বেসিক ইনকাম থেকে এবং কাজ না থাকে, তাহলে মানুষের হাতে প্রচুর খালি সময় হবে। সেই খালি সময়ে কি হবে, তারও কিন্তু পৃথিবীব্যাপী এর একটা ব্যাপক পরীক্ষা নিরীক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে হয়েছে। মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড কালচার, এসেনশিয়ালি মানুষের ফ্রি টাইম কি করে ম্যানেজ করা হবে তার জন্য মিনিস্ট্রি। স্পোর্টসকে ইনস্টিটিউশনালাইজ করা, সারা পৃথিবীতে বিশ্বকাপ তৈরি করা, বিশ্বকাপ প্রতিযোগিতা তৈরি করা, অলিম্পিক প্রতিযোগিতা তৈরি করা, এর একটি আন্তর্জাতিক ইনস্টিটিউশন মানুষকে খেলাধুলোর মধ্যে, খেলাধুলো ফুটবল খেলে তো কিছু লোকের হয়তো রোজগার হয়, কিন্তু অ্যাসেট প্রোডাকশন সিস্টেম চালানোর জন্য তো ফুটবল খেলা বা অলিম্পিক করার দরকার নেই। এই যে সামগ্রিকভাবে এর একটা লক্ষ্য হচ্ছে মানুষের ফ্রি টাইম ম্যানেজ করা। উন্নত দেশে যদি দেখেন, এবং আমাদের দেশের এক শ্রেণীর মধ্যেও হয়েছে, অসম্ভব কনসাসনেস শরীরকে ফিট রাখার জন্য এবং খেলাধুলোর জন্য বহু কন্ডোমিনিয়াম এখন টেনিস কোর্ট এবং সুইমিং পুল বানায়। পশ্চিম ইউরোপের সমস্ত ডেভেলপ দেশে একজনের 10 বছরের মধ্যে, আমার একটু ভুল হতে পারে, 9 বছরে হতে পারে, সেটা প্রত্যেককে সুস্থ শিশুকে, যারা শারীরিকভাবে সক্ষম, এরকম সমস্ত শিশুকে সাঁতার এবং সাইক্লিং শেখা বাধ্যতামূলক। এই লকডাউনের মধ্যেই পৃথিবীর পশ্চিম ইউরোপের সমস্ত দেশ এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অলরেডি যে তারা সাইক্লিং এর ট্র্যাক সমস্ত রাস্তায়, সমস্ত দেশে বাড়ানো হবে। ইউরোপের রাস্তায় যদি দেখেন, ইউরোপের রাস্তায় 3টে আলাদা ট্র্যাক আছে, একটি গাড়ি চালার জন্য, একটি সাইকেল চালার জন্য এবং একটি মানুষের হাঁটার জন্য। পশ্চিম ইউরোপের দেশগুলি এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা গাড়ি চলার রাস্তা কমিয়ে সাইকেল চলার রাস্তা বাড়িয়ে নেবে। তো ফিউচার অফ স্টেট, আমি এগুলো 3টের কথা বললাম, এই 3টে বিশেষ জায়গায় ফ্রি টাইম ম্যানেজমেন্ট, ওয়েলথ ডিস্ট্রিবিউশন এবং ইউনিভার্সাল বেসিক ইনকাম ম্যানেজমেন্টের জন্য সম্ভবত স্টেটের ভূমিকা বিশিষ্ট হতে দেখা যাচ্ছে। এবং আপনারা এরপরে যারা এ সম্পর্কে অলরেডি জানেন না, কেউ কেউ জানেন হয়তো, তারা গুগল করে দেখবেন এ সম্পর্কে প্রচুর তথ্য, এবং আমাদের দেশে ইউবিআই নিয়ে কি কি এক্সপেরিমেন্ট হয়েছে এবং তার কি ফলাফল, সেগুলো আপনারা ইন্টারনেটে পাবেন। শেষ করার সময় এসছে অনেকক্ষণ আগেই। সামারিতে যদি বলা যায় যে করোনা ভাইরাসের কারণ নয়, কিন্তু করোনা ভাইরাস, ওই যে প্রথম স্লাইডে দেখালাম ক্রসওয়ার্ড পাজলের মতো, করোনা ভাইরাস এমন একটা পরিস্থিতি এনে দিয়েছে লকডাউনের মাধ্যমে, যাতে এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করা এবং এই জিনিসগুলোকে ত্বরান্বিত করার একটা সুযোগ পৃথিবীর বিভিন্ন ইনস্টিটিউশনের হাতে এসে গেছে। রিমোট ওয়ার্কিং, দূর থেকে কাজ করা, মোবিলিটিকে কম করে ফেলা, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বাড়ানো, আনএমপ্লয়মেন্ট বাড়বে, তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত জিনিস হবে। এনার্জি ট্রানজিশনকে ত্বরান্বিত করা, ফসিল ফিউলের ব্যবহার যত তাড়াতাড়ি সম্ভব কম করা, সাপ্লাই চেইনকে রিজনালাইজ করা, মানুষের হাতে বেশি সময় আসবে, সেটি একটি ভবিষ্যতের সত্য, এবং তা কি করে ম্যানেজ করা হবে, ব্যক্তিগতভাবে কি করে ম্যানেজ করবো, সরকার কি করে আমাকে সাহায্য করবে ম্যানেজ করার জন্য, বা বাজার কি করে সাহায্য করবে, সেগুলো নিয়ে ইন্টারেস্টিং পর্যালোচনা দেখবেন আপনারা ওদের ভবিষ্যতে। স্টেটের ক্ষমতা অলরেডি বেড়েছে, হয়তো বাড়বে আরো। এবং একটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি আলোচনা করিনি, ছিল আমার স্লাইডে, সেটা হচ্ছে শহরের ওপর মানুষের চাপ, জনসংখ্যার চাপ এই প্রথমবার কমে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে। যদি দূর থেকে কাজ করতে হয়, সে আমি গ্রামের বাড়িতেই বসে করতে পারি, আমার শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকতে হবে, 5G তার সহায়ক হবে। কিন্তু শহরে আজকে যে থাকার যার জন্য প্রয়োজন, একটা হচ্ছে আমাকে কাজে যেতে হয় এবং আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে হয়, এই দুটো প্রয়োজনই যদি রিমোটলি অ্যাড্রেস হয়ে যায়, আমার শহরে থাকার প্রয়োজন আর থাকলো না। শহর এমনিতেই পলিউটেড, কেই বা থাকতে চায়। আলোচনা এখানেই শেষ। আমি সরি, বরাবর বেশি সময় লেগে যায়, আজকেও লাগলো। অভিজিৎ, যারা শুনলেন এতক্ষণ ধরে, অসংখ্য ধন্যবাদ। আশা করি, আমি জানি এর মধ্যে বিতর্কের অবকাশ আছে,
কিন্তু আশা করি কিছু নতুন চিন্তার দরজা জানালা খুলে দেবে। ধন্যবাদ অভিজিৎ। হ্যাঁ, আলোচনা তো অনেকক্ষণ হলো, 1 ঘন্টা 39 মিনিট। আমাদের সময় নেওয়া ছিল 8:30 থেকে 10টা আমরা বলেছিলাম, কিন্তু আলোচনাটা আমরা দীর্ঘায়িত করে দিলাম। শিজ্ঞানের যে আলোচনা সেটা আমাদের কাছে একটা নানান দিক নিয়ে ভাবনা চিন্তার জগতে একটা দিগন্তই খুলে দিল। হয়তো অনেকে আমরা ভাবছিলাম, টুকরো টুকরো ভাবনা সকলের মধ্যেই আছে। আমরা প্ল্যাটফর্মে বসেও এ নিয়ে বিস্তর কথাবার্তাও বলেছি, পারস্পরিক ফোনাফুনি করে আলাপ আলোচনার সময়। তো সেগুলোকে একটা জায়গায় এনে আমাদের সামনে আজকে উপস্থাপিত হলো। 1 ঘন্টা 40 মিনিট প্রায় সময় লাগলো। এটা খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা। এরপরে আরো যদি নিশ্চয়ই প্রশ্ন আসে, আরো প্রশ্ন থাকবেও, এবং কোনো আলোচনাগুলোই তো একটা আলোচনাতেই শেষ হয়ে যেতে পারে না, একদিনেই শেষ হয়ে যেতে পারে না। কারণ কোভিড-19 এর যা চলছে, এখন লকডাউনও চলছে, এবং ভবিষ্যতে কি হবে আমরাও খুব যে জানি তা না, আমরা কতগুলো ধারণা করছি এরকম হতে পারে। তো আমার ধারণা সকলের এই আলোচনাটা ভালো লেগেছে, এবং সকলে ভালো থাকুন। আমাদের আবার দেখা সাক্ষাৎ হবে ভবিষ্যৎ কোনো একটা প্ল্যাটফর্মের আলোচনাতে। আজকে আলোচনা তাহলে এখানেই শেষ করছি। নমস্কার। শ্রীজ্ঞান, আলোচনা শেষ করা যাক। নমস্কার। থ্যাংক ইউ।